আমি যে ঘটনাটা প্রথমে শুরু করব সেই ঘটনাটা আমাকে পাঠিয়েছে আমার এক কলিগ। তো তাদের গ্রাম হচ্ছে বরিশালে, বরিশাল বিভাগের বরগুনা জেলার আমতলা উপজেলায়। তো ঘটনাটা তিনি তাদের দূর সম্পর্কের একজন আত্মীয়। প্রায় ৯০ এর কাছাকাছি বয়স হয় তাকে তারা নানা ডাকতো। বরিশালের ভেতরে যারা নদীতে মাছ ধরেন তারা সবাই তাকে চেনেন এবং তাদের কাছে তিনি কানা রকমাইন্না নামে পরিচিত। তার নামের সাথে কানা শব্দটা যুক্ত হওয়ার কারণেই আজকের ঘটনা। বুঝতেই পারছেন, এটাও একটা মাছ ধরার ঘটনা। তিনি তার যুবক বয়স থেকেই মাছ ধরতেন এবং মাছ ধরা তার একটা নেশা ছিল। আমি যেই বয়স্ক লোকের ঘটনা বলছি, তিনি অনেক লম্বা ডুব দিতে পারতেন। জাল পানির অনেক গভীরে আটকালে তিনি অনায়াসে তার ডুব দিয়ে ছুটে নিয়ে আসতো। তাই দূর দূরান্ত থেকে মানুষ তাকে নিয়ে যেত তাদের এলাকায় সাহায্য নেওয়ার জন্য, মানে হেল্প করবে, তাদের বাসায় যে জালের ব্যাপারে একটু হেল্প করবে। জাল যদি আটকে যায় তাকে নিয়ে যে জালটা ছুটাতো। তো তাদের বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা গেছে, রাস্তার অন্য পাশে ছিল নদী। তো তিনি আমাদেরকে ঘটনা শেয়ার করেছেন তাদের ছোটবেলায় নদীর এই পাশটা ছিল ঘন জঙ্গল, একটা মোড় ছিল এবং সেই মোড়টা ছিল খুবই ভয়ঙ্কর। তখন দেখা যেত যে মোটরসাইকেল, রিক্সা এসব এসে একটু দূরে অপেক্ষা করত। ৪-৫ জন হলে একত্রে ওই মোড়টা পার করত। কারণ ওই মোড় মানে ওই মোড়ের ছিল, মানে ওইখানে অনেকজন বলতো যে ওই মোড়ে নাকি জিন থাকতো। রাতে একা যাওয়া এবং পেছনে তাকানো নাকি নিষেধ ছিল গ্রামের মুরব্বীদের। তার বাবা কাকারা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যাওয়ার সময় আর চোখে দেখতেন রাস্তায় ওই মোড় থেকে পাঞ্জাবি টুপি পরা লম্বা কেউ মসজিদের দিকে যাচ্ছে। ভয়ে তারা পেছনে তাকাতো না, কারণ চেহারাও দেখতে পারতো না কখনো। ওই মোড় নিয়ে অনেক ঘটনা আছে। এর মধ্যে একটা ঘটনা, তাদের এলাকার এক লোক একবার বাজার থেকে ফিরতে অনেক রাত করেন। তো মোটরসাইকেল করে ফিরছিলেন, কিন্তু মোটরসাইকেলের চালক ওই মোড় দিয়ে আসতে রাজি হয় নাই। তাই মোড়ের আগেই তাকে নামিয়ে দিয়ে সেই মোটরসাইকেল চালক চলে যায় এবং সে ছিল খুব সাহসী। তাই একা একাই নদী পাড়ের সেই রাস্তার মোড় অতিক্রম করার সিদ্ধান্ত তিনি একাই নেয়। ভালোই দরজায় তাদের পারিবারিক কবরস্থান, সেখানে আসতেই তার কাঁধে একটা হাত অনুভব করলেন। আর পেছন থেকে কেউ বলে, পকেটে যা আছে বের কর, কবরের উপরে রাখ। এই গ্রাম এলাকায় ছিনতাই কে করবে? আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওই মোড়ের মানে ওই মোড়টার কোনায় একটা কবর ছিল। ওই গ্রাম এলাকায় ছিনতাই কে করবে এটা ভাবতে ভাবতে তিনি পকেট থেকে টাকা, মোবাইল, সিগারেট, লাইটার এসব কবরের উপরে রাখে। তারপরই তাকে ঘরের পেছনের থেকে ধরে উড়িয়ে ধান ক্ষেতের মাঝে নিয়ে যায়। তখন ছিল বর্ষাকাল, তাই মাঠ পানিতে ডুবেছিল। সেখানে তার সাথে এক প্রকার ধস্তাধস্তি শুরু হয়ে যায়। তিনি দেখতে পাচ্ছেন না, তবে একটা বিশাল দেহী মানুষের অস্তিত্ব টের পাচ্ছেন। এদিকে তার ফিরতে দেরি হচ্ছে দেখে তাকে ফোন দেওয়া হয়, তিনি ফোন রিসিভ করছিলেন না। দেখে তার ছেলে টর্চ লাইট নিয়ে বেরিয়ে পড়ে বাবাকে খুঁজতে। বের হয়ে বাড়ির গেটে আসতেই কবরের উপরে তার বাবার মোবাইল ফোন, টাকা, জিনিসপত্র দেখতে পায়। ছেলে বিপদ বুঝতে পেরে পাগলের মতো ডাকাডাকি শুরু করতে থাকে। হঠাৎ বিলের দিকে পানির শব্দ এবং ধপাস ধপাস শব্দ পেয়ে সেদিকে লাইট ফেলে। সে তার বাবাকে দেখতে পায় কাদা পানিতে একাকার। কেউ যেন তাকে নরম কাদামাটিতে অর্ধেক গেড়ে ফেলেছে। সবাই ধরাধরি করে, মানে আশেপাশের লোকজনের হেল্প নেওয়ার পর সবাই তাকে ধরাধরি করে বাসায় নিয়ে আসে। হুজুরের কাছ থেকে জানা যায় তিনি আসার সময় মোড়ের ওই দিকে বারবার টর্চ লাইটের আলো ফেলে ওখানে যে থাকে তাকে ডিস্টার্ব করছিল। আর আগুন, তামাক, সরিষার তেল এসব নাকি ওদের সহ্যই হয় না, তাই এগুলো আগেই তার নিজ হাতেই নামিয়ে রাখে। এমনই এক রাতে কানা নানা মাছ ধরতে ধরতে ওই মোড়ে চলে যান। নদীতে জাল ফেলে টেনে তুলতে হঠাৎ কেউ হারিকেন, মানে কেরোসিন কুপির মতো আলো নিভিয়ে দেয়। তিনি এক হাতে টর্চ আর আরেক হাতে দা নিয়ে ঘুরে দাঁড়ায়। অনেক দোয়া দুরুদ পড়ে বেঁচে ফেলেন তিনি ওই দিন। নানা অনেক নামাজ পড়তেন, 5 ওয়াক্ত ছাড়াও তাহাজ্জুদের মতন নফল নামাজ তিনি পড়তেন, তাই হয়তো বেঁচে গেছিলেন। তার কিছুদিন পরে পাটুয়া নামক স্থানে কিছু জেলে আসে তার কাছে। তাদের জাল ওইখানেও তিন নদীর মোহনা ওই গভীর কিছুতে আটকে গেছে এবং কানা, যে রকমাইনা নানার কথা বলছিলাম, কানা নানা অত কিছু না ভেবে তাদের সাথে চলে যায়। পরের দিন ওই মোহনায় আসে তারা সবাই। নানা দেখলেন নদীর পানির স্রোত অনেক বেশি আর খুব গভীর, এটা বোঝা যাচ্ছে। তিনি প্রথম ডুব দিলেন, জালের অন্য প্রান্তে পৌঁছানোর চেষ্টা করলেন, কিন্তু পারছেন না। উপরে আসার সময় শুনতে পেলেন, তুই নামাজ পড়িস, ভালো হবে। নানা পানির উপরে এসে অনেকক্ষণ ভাবলেন কি করবেন।
সবাই হাসাহাসি করবে, তার এত সুনাম নষ্ট হবে, এসব ভেবে তিনি আবারও ডুব দেন। এবার তিনি কোনো রকম সমস্যা ছাড়াই জাল ছাড়িয়ে উপরে উঠে আসেন। জেলের সবাই তার সাথে আনন্দে কোলাকুলি করা শুরু করে দেন, কিন্তু তিনি খেয়াল করেন কেউ তাকে কিছু বলছে না। কি ব্যাপার, সবাই বোবা হয়ে গেল নাকি? এটা ভাবতে ভাবতে তিনি টের পেলেন সবাই ঠিক আছে, তিনি শ্রবণ শক্তি হারিয়েছেন, তিনি কিছু শুনছেন না। মানে কিছু একটা তিনি রেখে এসেছেন, আর সেটা হলো তার শ্রবণ শক্তি। এসব ভাবতে ভাবতে তার চোখে পানি এসে যায়। তার বয়স এখন অনেক, বেঁচে আছেন, তিনি সুস্থ আছেন, এখন তিনি তার ছেলেদের সাথে ঢাকায় থাকেন। তবে ওই ঘটনার পরেও তিনি অনেক বছর মাছ ধরে গেছেন। এটা ছিল আমার তৃতীয় ঘটনা, এবং ইর্তিজা ভাইকে আমি অনেক ধন্যবাদ জানাই তার মূল্যবান সময় দিয়ে আমাদেরকে ঘটনা মেইল করবার জন্য। এবং আমি বলি যে আমাদের গ্রামেও কিন্তু এরকম মাছ ধরার বহু হিস্ট্রি আছে। হিস্ট্রিটা বলতে হচ্ছে আমার নিজের দাদার হিস্ট্রি আছে। আমার দাদার ভাইয়েরা, আমাদের গ্রামের বাড়ি মতলব, সেইখানে ওই বর্ষাকাল আসলে এরকম যেসব জায়গায় পানি জমতো সেসব জায়গায় মাছ আসতো, এবং বড় বড় গজার মাছ, বড় বড় শোল মাছ আসতো, এবং এগুলি পানির শব্দ পেলে রাত্রেবেলা এই দাদা তখন ইয়াং যারা ছিল তারা সবাই পাগল হয়ে যেত মাছ ধরার জন্য। তো আমাদের ঘরের সামনে এখন গাড়ি যায়, কিন্তু ওই সময়ে ঘরের সামনে পানি থাকতো। আর সবার মুভমেন্ট যেমন গরুর গাড়ি ছিল, এটা তারও আগের কথা। তো এক বাড়ি থেকে আরেক বাড়িতে সবাই নৌকা দিয়ে যেত। এরই একটা ছোট্ট একটা ঘটনা আমি একটু লেজুর লাগিয়ে বলছি, যেহেতু আজকে মাছ ধরার ঘটনা আমি নিয়ে এসেছি, তাই এটা না বললেই না। এটা আমি আমার দাদির কাছ থেকে শুনেছিলাম। তো দাদার আরেক বড় ভাই, দাদা ছিল সবার ছোট, এবং দাদার মেজো ভাই, সবাই মিলে তিনজন মিলে প্ল্যান করে মাছ ধরবে। এবং ওই দিন রাতের বেলা, ওই দিন ছিল আর কি, মানে টর্চ লাইট ছাড়াই, আর ওই টর্চ লাইট না, আসলে কুপি সবাই জ্বলাতো ওই সময়। এটা 1935-40-এর ঘটনা বলছি আমি। তো তখন নাকি এরকম ওই টেডা বা টোডা দিয়ে মাছ ধরতো সবাই। তো এইটা দিয়ে মাছ ধরতে ইজি, দূরে মারলেই মাছ। আর ওই বিল টিলের মধ্যে জাল তো ফেলা যায় না, তাই টেডাই হচ্ছে মেইন ভরসা। দাদার ভাই এবং আরেক ভাই, 3 ভাই মিলে তারা নৌকা দিয়ে রওনা দেয় রাতের বেলা। রাত্রে 12টার পরে রওনা দিত মাছ ধরার জন্য। তো ওই ঘর থেকেই নৌকা ছেড়ে তারা বর্ষাকালে ওই যে জায়গায় পাওয়া যেত আর কি, ক্ষেতের আলের চাপ মাঝখান দিয়ে, বা যেসব জায়গায় নৌকা যায়, এই অন্ধকারের মধ্যে তারা বুঝতো এখানে একটা মাছ আছে। মানে কি পরিমাণ আই শার্প ছিল তাদের। তো সেদিন ছোট একটা ঘটনা ঘটে, এবং এই ঘটনাটা আমার দাদি আমাকে অনেকবার বলেছে, তাই আমার বলা আর কি। সেদিন নাকি দাদা একটা বড় ধরনের শোল মাছ দেখে, এবং শোল মাছগুলা 4-5টা শোল মাছ উপরে তোলে, কিছু রুই মাছ তোলে, বড় কাতলা মাছ ওঠায়। এবং ওইখানে নিয়ম ছিল গ্রামের বাড়িতে যে যারা মাছ ধরবে তারা বাড়ির সবাইকে ভাগ করে দেবে, কারণ ফ্রিজ তো ছিল না, একবারে মশলা দিয়ে মাখায় রাখতে হতো মাছ, এবং সবাই ভাগ করে নিত মাছ, এই বাড়ির সবাই, মানে আমার দাদার আত্মীয় স্বজন আর কি। তো মাছ তারা ধরে, ওই দিন ধরে নাকি প্রায় 30টার মতো শোল মাছ 3জন মিলে ধরে, প্রায় 10-12টার মতো কাতলা মাছ ধরে তারা বাড়িতে ব্যাক করে। এবং বাড়ি ব্যাক করার সময় 2টা ঘরের মাঝখান দিয়ে পানি জমে গেছে, ওই যে মাঝখান দিয়ে নৌকা নিয়ে ঢুকবে বাড়ির ভিতরে, এমন সময়ে রাত তখন 2:30-3টার সময় দাদার মুখে শোনা, এই পানির মধ্যে একটা গরু দাঁড়িয়েছিল। সবাই চিৎকার, এটা কার গরু, এই গরুটা কার, এই গরুটা ছুটছে। তো ওই ঘর, তাদের তো প্রত্যেকটা ঘরের লোকজন পরিচিত। তো বজলু নামে একজন লোক আছে, তো তার বাবা, এই বা মিয়া ভাই, আপনার গরু ছুটছে নাকি, দেখেন তো একটা গরু ওইখানে বাইরে মানে দাঁড়ায় আছে, এটা কার গরু? তো কেউ কোনো সারা শব্দ নাই, কেউ চিৎকার করছে না, মানে চিৎকার করার পর কেউ শুনছে না। তো পানি তখন হাঁটুর উপরে, তো একজনের নামতে হবে গরুটাকে সরানোর জন্য। গরুটা সরানোর সময় গরুটা দিল দৌড়। তো তিনি আবার নৌকায় উঠে যান, যেহেতু গরুটা সরে গেছে। আর একটু সামনে আগানোর পরে তাদের ঘর থেকে 800 থেকে 900 ফিট সামনে তিনি দেখলো যে একটা মানুষ দাঁড়ানো। মানুষের হাইটটা বোঝা যাচ্ছে না, এটা যে একটা মানুষ সেটা বোঝা যাচ্ছে, মানুষের চেহারা বোঝা যাচ্ছে না, শরীরের গঠন বোঝা যাচ্ছে না, কিন্তু বিয়ের প্যান্ডেল যেমন টাঙানো এরকম ভাবে 2 পা 2 পাশে মেলে ধরে দাঁড়িয়ে আছে। তো আমার দাদার মেজো ভাই আবার রাস্তায় বড় বড় মাহফিল টাইপের দূর থেকে আসতো, তো রেগুলারলি তিনি এসব দুয়া কালাম পড়তো, কিছু আমল করতো, যার কারণে তিনি জানতেন স্পেলস কি, তিনি বুঝে গেছিলেন এই জিন আসছে।
মানে জিন এসছে তাদেরকে ডিস্টার্ব করার জন্য, এবং তিনি বলছেন যে এটা আবার আসছে। তার মানে এইটা তিনি আরো একবার ফেস করেছেন। যদি এই ঘটনাটা আমার শোনা হয়নি, আমি যদি আমার দাদির কাছ থেকে যদি শুনতে পারি, আমি আবারও এটা শেয়ার করব। তো ওই মুহূর্তে তার দাদাকে বলছিল যে এটা আবার আইছে। তো তিনি কি করলেন, তাদের চারিপাশে একটা দাগ দিলেন, একটা দাগ দিয়ে ম্যাচের কাঠি জ্বালালেন, এবং ম্যাচের কাঠি জ্বালাতে জ্বালাতে ওইটা চলে গেল। তো তারা বাড়িতে চলে আসে, এবং বাড়িতে চলে আসার পরে দেখে যে কয়টা মাছ তারা ধরেছিল কোনো মাছই নাই। এইখানে সবগুলা মাছই এখান থেকে গায়েব হয়ে গেছে। খালি দুটো রুই কাতলা ছিল, যেগুলো নিচে রাখা ছিল সেগুলি পাতিলের মধ্যে আছে, এবং ছোট ছোট রুই কাতলা, ছোট ছোট কাতলা মাছ ছিল আর কি, ওই পাতিলের মধ্যে ছিল। আর বাকি সব বড় বোলের মধ্যে ছিল, ইয়ার ভিতরে, নৌকার নিচের দিকে। ওই দুইটা মাছই সেভ করতে পেরেছিল, আর বাকি সব ওই চলে যাওয়ার সময় নিয়ে গেছে। ওই গরুটা যে সামনে আসছিল ওইটাই মূলত নিয়ে যাওয়ার জন্য আসছিল আর কি। এবং পরবর্তী দিন সকালবেলা তাদের বাড়ির পিছনে অনেক কালো মাছের চোলকা ফোলকা, মাছের ফোলকা টোলকা, মাছের ময়লা সব বাড়ির পেছনে পাওয়া গেল। আমি ইঞ্জিনিয়ার মুস্তাফিজুর রহমান। আমার গ্রামের বাড়ি কুষ্টিয়া। বর্তমানে চাকরির সুবাদে আমি নারায়ণগঞ্জে থাকি। ঘটনাটা আমার নিজের সাথেই ঘটেছে। ঘটনাটা ঘটে 2011 সালে। আমি তখন কুষ্টিয়া পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে 3য় বর্ষের ছাত্র। কুষ্টিয়া জেলায় খোকসা থানায় ঘটনাটি ঘটে। আমি কুষ্টিয়া হোস্টেলে থেকে পড়াশোনা করতাম। কোরবানির ঈদের ছুটিতে আমি বাড়ি গিয়েছি। তখন এলাকার সমবয়সীরা বলল, চল আজ রাতে আমরা পিকনিক করব। ঈদের একদিন আগের রাতের ঘটনা। সবাই মিলে পিকনিক করে আসতে প্রায় 2টা বাজে। সকলে যার যার বাড়িতে চলে গেল। আমার বাড়ি ছিল সকলের বাড়ির পরে। আমি একা রাস্তা দিয়ে হাঁটছি। রাস্তার পাশে পানি উন্নয়ন বোর্ডের খাল। আমার বাড়ি এখনো বেশ খানিকটা দূরে। চাঁদ প্রায় অস্ত যাবে এমন অবস্থা, অর্থাৎ একটা লাল চাঁদ যেটাকে আমরা দেখি তেমন একটা অবস্থা ছিল। হঠাৎ করে আমার পেছন থেকে ঘোড়ার চিহি আওয়াজ এবং ঘোড়ার পায়ের আওয়াজ শুনতে পাই। আমি দাঁড়িয়ে পড়লাম, কেমন যেন শরীরের লোমগুলো দাঁড়িয়ে গেল, হাত পা হিম হয়ে আসছে। শব্দটা পেছন থেকে ক্রমশ আমার কাছে আসছে। আমি ভয়ে পেছনে তাকাতে সাহস পাচ্ছি না। হঠাৎ দেখি আমার পাশে দিয়ে একটি লোক ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে, কিন্তু লোকটার কোনো মাথা নেই। গলা থেকে অঝরে রক্ত ঝরছে এবং ঘোড়াটিরও কোনো মাথা নেই। এটা দেখে আমার শরীরের রক্ত হিম হয়ে আসছে। আমি কোনো দিকেই তাকাতে সাহস পাচ্ছি না, থ হয়ে দাঁড়িয়ে আছি। কিছু দূর গিয়ে ঘোড়াটি রাস্তা থেকে নেমে গ্রামের ভেতরে চলে গেল, কিন্তু আমি তখনও দাঁড়িয়ে আছি, কি করব বুঝতে পারছি না। হঠাৎ করে আমার নাকে খুব সুন্দর একটা গন্ধ এলো। এত সুন্দর গন্ধ আমি আর আগে কখনো পাইনি। তখন তাকিয়ে দেখি যেই দিক থেকে ঘোড়াটা গেছে ঠিক সেই দিক থেকে একটা অপরূপ সুন্দর মেয়ে আসছে। তার শরীর দিয়ে আলো ছুটছে এবং তার শরীর থেকেই সেই সুগন্ধ আসছে। মেয়েটি আমার খুবই নিকটে এসে দাঁড়ালো, কিন্তু এখন আর আমি ভয় পাচ্ছি না। মেয়েটি আমাকে বলল, তুমি ভয় পেও না, তোমার কিছু হবে না, তুমি বাড়ি চলে যাও, কিন্তু পেছনে তাকাবে না। এটা বলে মেয়েটি আমার পিছনের দিকে চলে গেল, ঠিক যেই দিক থেকে ঘোড়া এবং লোকটি এসেছিল। আমি কিছু বলার সাহস পেলাম না এবং পেছনে তাকাবারও সাহস পেলাম না। এক দৌড়ে আমি বাড়ি গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। ভয়ে রুমের লাইট জ্বালিয়ে রেখেছি এবং ঘুমাতে পারিনি, এত ভয় লেগেছিল। ফজরের আজানের পরে আমি আমার মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে তার সাথে ঘটনাটা শেয়ার করলাম। ইমাম সাহেব বেশ বয়স্ক ব্যক্তি। তিনি আমাকে বললেন, স্বাধীনতার আগে নাকি একজন বণিক বাণিজ্য করে তার ঘোড়ায় চড়ে এই পথ দিয়ে যাচ্ছিলেন। তখন অগত্যা একদল ডাকাত বণিক এবং তার ঘোড়াকে জবাই করে হত্যা করে এবং তাদের মাথা খালের পানিতে ফেলে দেয়, কিন্তু খালটি তখন খরস্রোতা হওয়ায় কারণে বণিক ও তার ঘোড়ার মাথা খুঁজে পাওয়া যায়নি। এরপর থেকেই গভীর রাতে অনেকেই এটা দেখতে পান। এটাই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন।
রাসেল ভাই, আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করছি, এই ঘটনাটা আমাদের এলাকার, কিন্তু ঘটনাটা ঘটে গেছে আজ থেকে প্রায় ১৫-২০ বছর আগের। তাহলে প্রশ্ন আসতে পারে যে ঘটনাটা আমি কিভাবে জানলাম? এই ঘটনাটা মূলত আমি শুনেছিলাম আমার বড় বড়ব্বুর কাছে। তো একটু প্রেক্ষাপট বলি যে আমরা আ মানে যখন ঈদের সময় আসে তখন আমরা সবাই মিলে একত্রিত হই। আমার যারা ভাই-বোন আছে বাহিরে থাকে, ঢাকায় থাকে, তারা সবাই আমরা একসঙ্গে ঈদ করি। তো এই ঈদের পরে কিছু সময় আমরা একসঙ্গে বসে সবাই মিলে আলোচনা করি, আলাপ করি, গল্প করি। তো এই গল্পের মধ্যে বড় বউ একদিন একটা আমাদের গ্রামের ভয়ানক একটা ঘটনা আমাদের সবার সঙ্গে শেয়ার করেন। তো সেই ঘটনাটাই আমি আজকে আপনার সঙ্গে শেয়ার করছি। তো রাসেল ভাই, আমাদের এলাকাটা একটা মানে মানে নদীর পাশে আরকি অবস্থিত। পুরা এলাকাটা জুড়েই নদীটা আছে। এই নদীটাতে আমরা এখন যেভাবে চলি, আমরা যেভাবে এখন আরকি মাছ ধরা থেকে শুরু করে গরু, ছাগল, তারপরে বিভিন্ন রকমের কাজকর্ম কিন্তু এখন এই নদীতেই হয়। কিন্তু এই নদীর একটা ভয়ানক ঘটনা ছিল, যেটাই আজকে শেয়ার করছি। তো উম মানে আমাদের বড়ব্বুরা যখন ইয়াং ছিল আরকি, তখন বড়ব্বুর বয়স ১৬ কি ১৭ হবে আরকি। তখন তাদের আ সময়কার একজন জেলে, যিনি কিনা অনেক বেশি সাহসী ছিলেন। পুরো এলাকার মানে ওই গ্রামটার আ সবাই তাকে ওস্তাদ মানতেন। কারণ তখন ওই সময়ে ওই যে নদীটা ছিল, ওই নদীর মধ্যে যে মাছ পাইতো, সেই মাছগুলোই তারা বাজারে বিক্রি করে তাদের সংসার চালাতো। অধিকাংশ মানে পরিবারেই এরকমভাবেই চলতো। আর বাকি যারা ছিল তারা কেউ গরু চড়াইতো, তারপরে চাষাবাদ করতো এরকম। কিন্তু অধিকাংশরাই এই মাছ মারতো আরকি সেই নদীতে। আর এই সবার লিডার হচ্ছেন বা সবার কোনো সমস্যা হলে সব সমাধান করতেন সেই যে বৃদ্ধ লোক ছিলেন তিনি। তার নাম কালু মহাজন। তাকে সবাই কালু মহাজন হিসেবেই চেনেন। কিন্তু তিনি এখন আর সেইভাবে মাছ ধরেন না। তার একটা ছোট ঘর আছে। ঘর বলতে মানে অফিস রুম আরকি। তখনকার আমলের আরকি তার অফিস রুম। সেই অফিস রুমে উনি সবসময় থাকেন। কারো কোনো সমস্যা হলে, কারো কোনো যদি গুরুতর কোনো সমস্যা হয়, তখন তিনি সেটা গিয়ে সমাধান করেন। এবং আ মানে তার একটা আওতায় একটা বাজার আছে, যেই বাজারের উনি সভাপতি ছিলেন। তো এই যে লোকগুলো যারা ছিল তারা সবাই মাছ ধরতেন। ধরে ওনাকে আরকি বলতেন যে, আ এই মাছটা এরকম। উনি আরকি মাছের মানে দাম নির্ধারণ করতেন। তারপর বাজারের দেখভাল করতেন। কোনো জেলে অসুস্থ হলে তার সহযোগিতা সবকিছুই উনি করতেন আরকি। তো এই কালু মহাজন একদিন রাত্রের বেলা লাইট নিয়ে নদীর পাশ দিয়ে হাঁটতেছেন আরকি। তিনি কোথাও যাচ্ছেন বা হাঁটতেছেন এরকম টাইপের। তো তখন তিনি দেখেন এই নদীর মধ্যে এত বড় একটা মাছের আরকি উনি সন্ধান পান, যেই মাছটা কম হলেও মানে বিশাল বড় আরকি, যেটার কোনো সাইজ হতে পারে না। তো তখন তিনি এটাকে দেখে মানে নিজের চোখে বিশ্বাস করতে পারেন না। কারণ তিনি জানেন যে এই নদীতে কত বড় মাছ হতে পারে বা মাছ কতটুকু আছে না আছে, তো সবকিছুই তিনি জানেন। কারণ ছোটবেলা থেকেই তিনি এখানে বড় হয়েছেন। মানে এত বড় মাছের সন্ধান উনার কাছে আসবে এটা উনি কল্পনাও করতে পারেননি। তারপর উনি যেহেতু একজন অভিজ্ঞ মাছ জেলে আরকি, তখন উনি সিদ্ধান্ত নেন যে এই মাছটাকে তিনি তার জালে ফাঁসাবেন। তারপর এলাকার যারা জেলে ছিল, সেই জেলের মধ্যে সবথেকে অভিজ্ঞ যারা জেলে, তাদেরকে নিয়ে তিনি একটি দল গঠন করেন। যেই দলটি কাজ থাকবে রাত্রের বেলায় এই নদীর যে বড় মাছটার সন্ধান তিনি পেয়েছিলেন বা বড় মাছটাকে, যেটাকে তিনি দেখেছেন সেই মাছটাকে আটকানো। তো যেই কথা সেই কাজ, মহাজন যেটা বলেছে সেটাই করতে হবে। ৭ জন, আ না ৭ জন কি ৫ জন আরকি। আমার এই বিষয়টা মনে নাই। বড়ব্বু যেভাবে বলেছিল সেভাবে বলছি। ৫ জন হয়তো, হ্যাঁ, ৫ জন মিলে মানে ওই কালু মহাজন মিলে
৫ জন সহ সেই মাছের সন্ধান তারা শুরু করতে থাকে যখন নাকি রাত ১০টা বাজে। আর রাসেল ভাই, একটা কথা আপনাকে বলে রাখি যে মানে গ্রাম অঞ্চলে আর আজ থেকে ২০ বছর আগের ১০টা মানে রাত ১০টা মানে কিন্তু অনেক গভীর রাত আরকি। তো এই গভীর রাতে তারা ২ টা নৌকায় করে নদীর এই মাথা থেকে ও মাথা পর্যন্ত মানে চক্কর দেন আরকি। খোঁজেন এই মাছটা কোথায় পাওয়া যায় আবারও। কালু মহাজন একা থাকতেন। না, সরি। কালু মহাজনের সঙ্গে আরেকজন থাকতেন এবং অন্য যে নৌকাটা ছিলেন সেই নৌকায় ৩ জন থাকতেন। একজন নৌকা চালাতেন আর ২ জন হচ্ছে মাছটাকে খুঁজতেন। আর কালু মহাজন যেই নৌকাতে ছিলেন সেই নৌকায় একজন নৌকা চালাতেন আর কালু মহাজন মাছ খুঁজতেন। তো এই অবস্থাতে একদিন মানে এক রাতে, অমাবস্যার রাত, সেই রাতে এত বেশি অন্ধকার যে মানে কোনোভাবেই তারা নদীতে যাইতে চাচ্ছে না। কিন্তু কালু মহাজন বলে, "অন্ধকার রাতেই আসল খেলা হয় মাছের। তোরা যাবি? তো যা, আমি আজকে চেষ্টা করি দেখি।" তো কালু মহাজনের একজন, ওই দলের মধ্যে একজন আবার কালু মহাজনের ভক্ত ছিল। তিনি কালু মহাজনের খুব আশেপাশেই থাকতেন। তো তিনি বলে যে, "মহাজন, আমি আপনার সাথে থাকি।" তো কালু মহাজন বলে, "ঠিক আছে, তুই নৌকা চালাস তাহলে।" তারপর রাত সেদিন ১১টা বাজে। কালু মহাজন এবং কালু মহাজনের যিনি ভক্ত ছিলেন আরেকজন জেলে, দুজন মিলেই যান নদীতে সেই মাছটার খোঁজে। তো কালু মহাজন কিছুক্ষণ পরে দেখতে পারেন নদীতে ওই যে ১ম দিন তিনি যেই রকম একটা মাছের সাড়া পেয়েছেন, আজকে সেই সাড়াটাই তিনি পাচ্ছেন। তারপর তার যে সহকারী ছিলেন আরকি, নৌকা চালককে বলেন, "তুই অনেক ধীরে, ধীরে নৌকাটা চালাবি। আমি যেখানেই ইশারা করব সেখানেই বদ্ধ হয়ে যাবি।" যাই হোক, মাছ মারা শুরু হয়েছে। কালু মহাজনের হাতে আছে একটা মানে লাঠি টাইপের আরকি, মাছ ধরার জন্য ছুঁচোর। আমাদের এলাকায় এটাকে বলে খোঁচা। আর জাল আছে এবং সাথে আছে আ আ আলো জ্বালানোর মতো লাইট। যাই হোক, তারা দেখতেছে, মানে তারা যখন যাচ্ছে তো নদীর এপাশ থেকে তাদের কোনো কারণে ওই পাশে যাওয়ার একটা মানে প্রয়োজন পড়ে যায়। তো যখন নদীর ঠিক মাঝখান বরাবর গেছে, ঠিক তখনই সেই মাছের একটা মানে সাড়া তারা পেল। পাওয়ার পরে কালু মহাজন বলল, "নৌকা একদম আস্তে কর। নৌকা চালানোর দরকার নেই। দেখি মাছটা কি করে।" তারপর তারা যখন সেখানে আরকি নৌকাটা একটা স্লো করল, নৌকাটা একদম ধীরে, ধীরে যাচ্ছে। ঠিক তখনই তারা আ মানে এমনটা মানে লক্ষ্য করল যে তাদের নৌকাটা এমনিই চলছে। নৌকাটা যেন এমনি পার হয়ে যাচ্ছে। সেদিন কোনো বাতাস নেই, নদীতে কোনো ঢেউ নেই। নৌকাটা আসলে এমনি যাওয়ার কথা না। কারণ নৌকার মধ্যে অনেক ভারী জিনিস আছে। এগুলা নিয়ে নৌকা একা যাওয়ার কথা না। তো কালু মানে যে মহাজন ছিল তার একটু সন্দেহ হলো। আসলে এটা কি হচ্ছে? নৌকা তো যাওয়ার কথা না। তাহলে নৌকাটা যাচ্ছে কিভাবে? তারপর তারা যখন পিছনে ফিরে, ঠিক তখনই তারা দেখতে পারে তাদের নৌকাটাকে কেউ যেন একজন পানির নিচ থেকে ধাক্কা দিচ্ছে। এটা দেখার পর কালু মহাজন বলল, "হয়তো মাছটাই এর পিছনে আছে। রেডি হয়ে যা।" তারপর কালু মহাজন তার যে জাল ছিল সেখানে, সেই জালটা দিয়ে চতুর্পাশে একটা গোল আবৃত করে ফেলে এবং তার যে সহকারী ছিল তাকে বলে যে, "তুই শক্ত করে এবার নৌকা চালাবি, আমি জালটা গুটিয়ে নেব।" তারপর উম কালু মহাজন তার যে জালটা ছিল সেই জালটাকে গুটিয়ে নেওয়ার পর যখন জালটা তুলতে যাবে, ঠিক তখন দেখতেছে জালটা কোনোভাবেই উপরে আসতেছে না। জালটা এত বেশি ভারী হয়ে গেছে, কালু মহাজন এবার বলতেছে যে, "আজকে যেই মাছটা পেয়েছি, এই মাছটা হয়তো আমার জীবনের সবথেকে বড় মাছ হবে।" তারপর কালু মহাজন তার যে সহকারী ছিল তাকে বলল যে, "তুই আয়, আমরা দুজন মিলে টানলে হয়তো সহজ হবে।" যখন তারা দুজন মিলেই ওই জালটাকে টানা শুরু করলো, তখন দেখতে পারল যে সেই জালটার ভিতর থেকে কেউ যেন গোঙানি শব্দ করছে। এবার কালু মহাজন এত বেশি ভয় পেয়ে গেল যে এই ভয়টা উনি
এর আগে কখনো পাননি। তারপর যখন জালটা দুজন মিলে পানি থেকে উপরে তুলল, ঠিক তখনই তারা ধপ করে জালটা ফেলে দিল। কারণ ওই জালটার ভিতর ছিল একটা শাকচুন্নি টাইপের কিছু, যার চোখগুলো এত ভয়ানক, হাতের নখগুলো এত বড় বড়, যেটা তারা কখনো দেখেনি। যখন জালটা ফেলে দিয়ে তারা পিছন ফিরে আসতে চাইল, ঠিক তখনই পানি থেকে একটা সাদা অবয়ব ভেসে আসলো। এটা দেখার পর কালো মিয়ার সঙ্গে যে সহকারী ছিল সেটা সাথে সাথেই সেখানে অজ্ঞান হয়ে নৌকার উপর পড়ে থাকে। এবার কালু মহাজন যেহেতু এই নদী দিয়ে এতদিন থেকে আছে, এত কিছু তার জানে, এত অভিজ্ঞতা তার আছে, সে ওই অভিজ্ঞতা নিয়ে বলে, কে তুমি, আমার কাছে কি চাও? তখন সেই যে অবয়বটা ছিল সেই অবয়বটা কোনো উত্তর দেয় না। তারপর কালু মিয়া বলে, তুমি হয়তো জানো আমি এই নদীতে কতদিন ধরে আছি। তারপর কালু মহাজন আরো অনেক কিছু বলে, কিন্তু উত্তরে এবার সেই যে ভূত বা যেটা অবয়ব যেটা ছিল সেটা বলে যে, মানে একটা কি বলে জেলে তাকে ডিস্টার্ব করেছে গত রাত্রে, মানে গত মানে যেই রাতে কালু মহাজন সেটা দেখছে তার আগের রাতে তাকে কেউ ডিস্টার্ব করেছে। তো একটা কথা এখানে আমি ভুলে গেছি যে এই যে নদীটা ছিল সেই নদীটাতে একটা বিশেষ নিয়ম ছিল। সেটা হচ্ছে রাত ১০টার পরে কেউ সেখানে মাছ মারতে পারবে না এবং রাত ১০টার পর কেউ নদীতে নামতেও পারবে না। কিন্তু কোনো একজন অসাধু জেলে রাত ১০টার পরে নেমে ওই যে যেই মানে কি অবয়বটা তাদের সামনে আছে তাকে ডিস্টার্ব করে। যার ফলেই সরাসরি এই অভিযোগটা কালু মহাজনকেই দেওয়ার জন্যই এই মানে এই অবয়বটা আরকি কালু মহাজনকে এরকম জিনিস দেখিয়েছে। তো পরবর্তী সময়ে এই যে নদীটা ছিল, এই নদীটা মানে কিছু নিয়ম করে যায় কালু মহাজন। যেই নিয়মগুলো যদি কেউ না মানে তাহলে তার উপর বিপদ আসতে পারে এবং সেই বিপদে কালু মহাজন কখনোই কি করতে পারবে না, হেল্প করতে পারবে না। তো এই যে নদীটা ছিল পরবর্তী সময়ে এই নদীটার নাম হয় কালুঘাট। তো এখনো এই নদীটার নাম কালুঘাটেই আছে। কিন্তু এই যে ঘটনাটা, এই ঘটনাটা আসলে কতটুকু বিশ্বাসযোগ্য বা এটা আসলে কতটুকু সত্যি সেটা আমি কখনো জানি না, কখনো যাচাইও করিনি। কারো কাছ থেকে আর জিজ্ঞেসও করিনি। শুধু বড়বুর কাছ থেকে শুনছিলাম, সেটাই আপনার সঙ্গে শেয়ার করলাম। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে স্টোরিটি আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি, এই স্টোরিটি আমাকে দিয়েছে শিব্বির আহমেদ, যার বাড়ি সিলেট শহরে। সিলেটের একদম প্রাণকেন্দ্রে তার বসবাস। এই ঘটনাটি যেই এলাকাতে বহুল প্রচলিত, সেই এলাকাটি হচ্ছে সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার ফুলতুলি নামক স্থানে। আর এই ঘটনাটি যেখানে ঘটেছে সেটি আসামের গুয়াহাটিতে। আসামের গুয়াহাটিতে তৎকালীন একটি জমিদারের কর্মকাণ্ডকে কেন্দ্র করে ঘটনাটির সূত্রপাত হয়। ঘটনাটি ব্ল্যাক ম্যাজিক কেন্দ্রিক একটি ঘটনা। তো সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। ঘটনাটির সময়কাল 1940 থেকে 45 সাল, এরকম একটি সময়। তখন কিন্তু এই সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলো কিন্তু আসলে মানে এর ভাগ হয়নি, বা এটা কিন্তু বাংলাদেশের সাথে ছিল না, তখন তো দেশ ভাগ হয়নি। এটি ওই আসামের মধ্যেই ছিল। 1947 সালে দেশ ভাগের সময় একটি গণভোট হয় এবং ওই গণভোটে সিলেট অঞ্চলটি পাকিস্তানের সাথে থেকে যাওয়ার পক্ষে রায় দেয়, যার ফলে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ এটি পাকিস্তানের অংশ হয় এবং পরবর্তীতে 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করলে এটি বাংলাদেশের অংশ হিসেবেই রয়ে যায়। তো আসামের গুয়াহাটিতে একজন জমিদার ছিলেন। এই জমিদার প্রতি বছর ঘোড়দৌড়ের আয়োজন করতেন।
তার গ্রামের যে মানুষরা ছিল তারা অনেকেই ঘোড়া টোড়া পালতো, আর তৎকালীন সময় তো যোগাযোগ ব্যবস্থা ঘোড়া কেন্দ্রিক একটু বেশি হতো, কারণ তখনও তো সবার কাছে এরকম গাড়ি বা বাস এগুলো এরকম চালু হয়নি। এটি একটি উৎসবের মতো ছিল গ্রামে। তো জমিদার বর্ষাকালের ঠিক আগে এই ঘোড়দৌড়ের একটা আয়োজন করত। তো এমন একটা সময়ে নিয়মিতভাবে যেহেতু এটা করে, তো ওই বছরের একটা নির্দিষ্ট দিনে জমিদার ঘোড়দৌড়ের আয়োজন করেন। গ্রামের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ঘোড়া নিয়ে আসে তার ঘোড়াকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করানোর জন্য। এর মধ্যে চিনাই নামে একজন ব্যক্তি, আবারও বলছি তার নাম হচ্ছে চিনাই। এই চিনাই নামক একজন ব্যক্তি সে একটি ঘোড়া নিয়ে আসে। এই ঘোড়াটি অন্য সবার ঘোড়া থেকে বেশ তাগড়া ছিল, উঁচু ছিল এবং দেখতে একদম কুচকুচে কালো ছিল। এই ঘোড়াটিকে দেখে জমিদারের খুব ভালো লেগে যায়। জমিদার চিনাইকে কাছে ডেকে ওই ঘোড়াটি জমিদারের কাছে বিক্রি করতে বলে। সকলের সামনে চিনাই জমিদারের এই প্রস্তাবটি না বলে দেয়। সবার সামনে এরকম একজন প্রতাপশালী জমিদারকে মুখের সামনে না বলে দেয়া, এটি জমিদার ভালোভাবে নেয়নি। জমিদার খুবই অপমানিত হয় বা সে অপমানিত বোধ করে। সে চিনাইকে বলে, তুমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবা না, তুমি চলে যাও, তোমাকে এই ঘোড়দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে দেয়া হবে না। তখন চিনাই বলে যে আমার তো কোনো দোষ নেই, আপনি ঘোড়ার দাম করেছেন বা ঘোড়াটা নিতে চেয়েছেন, কিনতে চেয়েছেন, আমি মালিক হিসাবে তো সেটা না বলতেই পারি যে আমি বিক্রি করব না। আমাকে প্রতিযোগিতা থেকে কেন বের করে দিচ্ছেন? জমিদার বলে, কোনো কথা শুনবো না, প্রতিযোগিতা থেকে বের হয়ে যাও। তখন জমিদার তার লোকদেরকে দিয়ে চিনাইকে তার ঘোড়া সমেত ওই প্রতিযোগিতা থেকে বের করে দেয়। চিনাই ওই ঘোড়া নিয়ে ওই প্রতিযোগিতায় অংশ নিতে পারে না। জমিদার খেয়াল করে যে চিনাই যখন হেঁটে যাচ্ছিল সে ঘাড় ঘুরিয়ে জমিদারের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়েছিল। মনে হচ্ছিল বহু বছরের জমে থাকা ক্ষোভ জমিদারের দিকে তাকিয়ে এসে ঝেড়ে দিচ্ছে। জমিদার কোনো একটা অদ্ভুত কারণে শুধু প্রতিযোগিতা থেকে বের করে দিয়েছে, তার উপর কোনো শাস্তি প্রয়োগ করতে পারছে না। জমিদার বুঝতে পারছে না কেন, যেন সে বলতে পারছে না যে আসলে চিনাইকে কোনো একটা শাস্তি দিবে, শাস্তির ঘোষণা করবে। জমিদাররা কিন্তু ওই সময় কিন্তু অনেক তার প্রজাদের উপর অনেক নির্যাতনমূলক কাজ করত, যেটা আসলে কোনো বিচার আচার হতো না। কিন্তু জমিদার কিন্তু সেটা পারেনি, শুধু প্রতিযোগিতা থেকেই বের করে দিয়েছে। এটাও একটা অদ্ভুত বিষয়। জমিদারের অনেক ক্ষমতা ছিল, বাট তিনি সেটা করেননি। কেন করেননি সেটি জমিদার নিজেও বলতে পারেন না, কিন্তু জমিদার কিন্তু মনে মনে চাচ্ছিলেন, কিন্তু সেটা পারছিলেন না। যাই হোক, প্রতিযোগিতা হয় উৎসবের সাথে এবং যথারীতি প্রতিযোগিতা শেষও হয়ে যায়। প্রতিযোগিতা যখন শেষ হয়ে যায় তখন জমিদারের একজন লোক এসে জমিদারকে বলে যে চিনাই যখন যাচ্ছিল তখন সে জোরে জোরে বলছিল, এই গ্রামে আর কখনোই কোনো ঘোড়দৌড়ের প্রতিযোগিতা হবে না, আমি এটা হতে দেব না। জমিদার এই কথা শুনে সে হেসে ওঠে, বলে যে ওর মতো একজন মানুষ, সে এই প্রতিযোগিতা বন্ধ করবে, এটা একটা হাস্যকর বিষয়। তখন অন্য লোকরা বলে যে মালিক আমাদেরকে হুকুম দেন, ওকে শায়েস্তা করে আসি। কিন্তু জমিদার কোনো এক অদ্ভুত কারণে, ওই যে বললাম, সে হুকুম দিতে পারে না। যাই হোক, অল্প কিছুদিনের মধ্যে বর্ষাকাল শুরু হয়ে যায়। আর বর্ষাকাল হলে স্বাভাবিকভাবে মানুষ মাছ ধরতে বের হয়। কোনো এক রাতে ওই গ্রামের মানুষ বিলে মাছ ধরতে গেছে নৌকা নিয়ে। রাত প্রায় আনুমানিক, কারণ তখন তো মানুষের হাতে ঘড়ি থাকতো না, আনুমানিক রাত প্রায় 1:30 থেকে 2টো বাজে। হঠাৎ ওই নৌকায় যারা বসেছিলেন বা আরো দূরে দূরে তো নৌকা ছিল, তারা সবাই দেখছে, এটা যে শুধু 1-2 জন দেখছে তা না। বিশাল আকৃতির একটি ঘোড়া পানির উপর দিয়ে টকবক টকবক করে দৌড়াতে দৌড়াতে আসছে।
আর ঘোড়াটি যখন নিকটে আসছে তখন মানুষটা দেখতে পায় ঘোড়ার উপর একজন সওয়ারি বসে আছে, কিন্তু সেই সওয়ারির মাথা নেই, মানে মাথা ছাড়া একজন ঘোড়সওয়ারি বসে আছেন। এবং ওই ঘোড়াটা একদম কালো মিচমিচে অনেক উঁচু লম্বা একটা ঘোড়া। এইরকম অদ্ভুত ঘোড়া এবং ঘোড়ার উপর মাথাবিহীন একজন সওয়ারিকে দেখে ওই নৌকায় থাকা লোকজন সবাই ভয় পায়। শুধু যে ওই নৌকার লোকজন ভয় পেয়েছে তার আশেপাশে সবাই কিন্তু দেখেছে। সবাই ভয়ে নৌকা দ্রুত যে যেদিকে পারে নিয়ে সরে যায়। ওই রাতটা তারা মাছ ধরতে পারে না। সকালবেলা এই ঘটনা সকলের কাছে পৌঁছে যায় যে রাত্রে এই ধরনের একটা ঘটনা ঘটেছে। তখন অনেকেই বলে যে রাত্রে মাছ ধরতে গেলে সচরাচর এই ধরনের টুকটাক ঘটনা ঘটতেই পারে, কারণ আমরা মাছ ধরা রিলেটেড অসংখ্য ঘটনা বলেছি বিভিন্ন ভয়ের শো গুলোতে। তো আমরাও জানি প্রিয় লিসেনার্স যে মাছ ধরতে গেলে এরকম টুকটাক ঘটনা ঘটেই। তো ওনারাও কিন্তু ওই রকমই চিন্তা করেছেন যে মাছ ধরতে গেলে রাত্রেবেলা টুকটাক ঘটনা ঘটে, এটা কিছু না। পরের দিন তারা আবারও মাছ ধরতে যান স্বাভাবিকভাবেই, যেটা তারা করে থাকেন, কারণ তারা তো জেলে ছিলেন। ওই রাত্রেও একই ঘটনা ঘটে। টকবক টকবক করে সেই ঘোড়াটি আসছে এবং ঘোড়ার উপর সেই মাথাবিহীন একজন সওয়ারি বসে আছে। এবারও নৌকা নিয়ে সবাই সেখান থেকে পলায়ন করে। পরের দিন যখন তারা আলোচনা করে যে তাহলে প্রথম দিন না হয় এরকম ঘটনা ঘটেছিল, আজকেও কেন ঘটল, তখন তারা বলে যে আমরা আরো একদিন দেখব যে কি হয়। তৃতীয় দিনও প্রিয় লিসেনার্স একই ঘটনা ঘটে। পরে এমন একটা অবস্থা হয় তারা বিলে আর মাছ ধরতে পারছে না, মাছ ধরা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়। কারণ তারা নৌকা নিয়ে বের হলেই এই মাথাবিহীন সওয়ারি ঘোড়ায় চেপে টকবক করে পানির উপর দিয়ে আসতে থাকে। তো তারা মাছ ধরা বন্ধ করে দেয়। মাছ ধরা যখন বন্ধ করেছে, বিলে তো এখন আর কেউ যাচ্ছে না রাতের বেলা। এখন শুরু হয় স্থলভাগে, মানে আগে তো বিলের মধ্যে হতো, এখন ডাঙাতে শুরু হয়, মানে স্থলভাগে শুরু হয়। গ্রামের মানুষ রাতের বেলা যদি বাসার থেকে বের হতো তখন দূর থেকে ঘোড়ার খুরের আওয়াজ শোনা যেত, টকবক টকবক করে কে যেন আসছে। যখন কাছে আসতো তখন দেখতো সেই ভয়ানক কালো মিচমিচে উঁচু লম্বা ঘোড়া এবং তার পিঠের উপর বসে আছে মাথাবিহীন একজন সওয়ারি। গ্রামের মানুষ ভয়ে দৌড়ে পালাতো। রাতের বেলা গ্রামের মানুষ বের হলেই কেউ না কেউ এই ভয়ানক এই ঘোড়া এবং ঘোড়ার পিঠে বসে থাকা মাথাবিহীন সওয়ারিকে দেখত। গ্রামের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে যায় যে রাত্রেবেলা বের হওয়া যায় না, বিলে মাছ ধরতে যাওয়া যায় না। গ্রামবাসী এসে জমিদারের কাছে নালিশ জানায়। তো জমিদার এই বিষয়টি হেসেই উড়িয়ে দেয় যে এটাও কি আমাকে বিশ্বাস করতে হবে, আর এইটার জন্য কি পাইক পেয়াদা নিয়োগ করতে হবে? তোমরা এগুলো ভুল দেখছো, এই বিষয় নেই আর আমার কাছে কখনো নালিশ করতে আসবে না। গ্রামবাসী হতাশ হয়ে ফিরে যায়। তাহলে কার কাছে যাবে, কি করবে? ওই রাত্রে ঘটে আরেকটি ভয়ানক ঘটনা। ওই রাত্রে জমিদার তার ঘরে শুয়েছিল। হঠাৎ জমিদার কিছু একটা শব্দ শোনে। ওই শব্দ শোনার পর জমিদারের ঘুম ভেঙে যায়। কিন্তু আমরা জানি যে প্রিয় লিসেনার্স, জমিদার বা ওই সময় জমিদার যে বাড়িগুলো, এটা কিন্তু বিশাল এরিয়া নিয়ে থাকতো, আর জমিদারদের ঘরগুলোও থাকতো অনেক বড়, মানে ঘরের উচ্চতা বলেন বা প্রসারতা বলেন সব দিক থেকেই ঘরগুলো অনেক বড় থাকতো। জমিদারের ঘুম ভেঙে যায়। মোমের আলোতে জমিদার একটা ভয়ানক দৃশ্য দেখে। জমিদারের ঘরের মধ্যে ভয়ানক আকৃতির একটি ঘোড়া দাঁড়িয়ে আছে, আর ঘোড়ার পিঠে বসে আছে মাথাবিহীন একজন সওয়ারি, এবং ঘোড়ার চোখ দুটি লাল টকটকে ছিল। জমিদার এই দৃশ্য দেখে প্রচন্ড ভয় পান। উনি চিৎকার করে ওঠেন,
আশেপাশ থেকে জমিদারের যেই প্রহরীরা আছে তারা চলে আসে। প্রহরীরা চলে আসার সাথে সাথে সেখানে আর কাউকে দেখা যায় না। কিন্তু জমিদার এতটাই ভয় পেয়েছিলেন যে উনি খুব অসুস্থ হয়ে যান এবং কয়েকদিনের মাথায় জমিদার মারা যান। জমিদার মারা গেলেও এই ভয়ানক ঘটনার কিন্তু শেষ হয় না। এই ঘটনা কিন্তু চলতে থাকে। রাতের বেলা কেউ বাসার থেকে বের হতে পারে না, বিলে মাছ ধরতে পারে না, এমনকি ঘরের মধ্যে শুয়ে থাকলেও সেই ঘোড়ার খুরের টকবক টকবক আওয়াজ গ্রামবাসী পেত, ঘোড়ার ডাকের আওয়াজ পেত। আর ঘোড়ার ডাক এটা স্বাভাবিক ছিল না, এটা বেশ ভয়ানক একটি ডাক ছিল। এখন কি করা যায়? এভাবে তো চলতে পারে না। তারপরও যেহেতু মাসের পর মাস পার হয়ে যাচ্ছিল, এইভাবেই তারা খুব কষ্টে দিনানিপাত করছিল। এর মধ্যে শীতকাল চলে আসে। ওই গ্রামে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। ওই গ্রামে না, সরি, আমার বলতে ভুল হয়েছে, পার্শ্ববর্তী একটি গ্রামে। ওই গ্রামের অধিকাংশ মানুষ সনাতন ধর্মাবলম্বী ছিল। তো তারা চিন্তা করে যে আমরা ওই মাহফিলে যাব, ওখানে যাওয়ার পরে ওখানে যিনি পীর সাহেব আসবেন তার কাছে গিয়ে বিষয়টি বলবো, তিনি যদি কোনো সমাধান দিতে পারেন। কারণ তারা স্থানীয়ভাবে অনেক সমাধানের চেষ্টা করলেও এই বিষয়টি কোনোভাবেই সুরাহা হচ্ছিল না। কারণ হচ্ছে তারাও কিন্তু ওই গ্রাম বা পার্শ্ববর্তী গ্রাম থেকে বিভিন্ন কবিরাজদেরকে ডেকে নিয়ে এসেছিল। কবিরাজরা যখনই এই সমস্যার সমাধানের চেষ্টা করত তখনই ওই কবিরাজের সন্তানাদি মারা যেত, এমনকি কবিরাজও মারা যেত। এই জন্য কবিরাজরা ভয়ে এই সমস্যার সমাধানের জন্য আসতে চাইতো না। গ্রামবাসী যখন একদম হতাশ হয়ে গিয়েছিল তখন তারা চিন্তা করেছে যে আমরা এই যিনি ওয়াজে আসবেন, ওয়াজ করতে আসবেন, শুনেছি তিনি অনেক বুজুর্গ একজন মানুষ, তার কাছে আমরা এই সমস্যার সমাধানের জন্য বলবো। এবং সত্যি তার কাছে যান, ওয়াজ শেষ হন, ওয়াজ যখন শেষ হয়, ওয়াজ শেষ করার পরে গ্রামবাসীদের একটা প্রতিনিধি দল হুজুরের সাথে দেখা করেন। হুজুরের সাথে দেখা করার পরে হুজুর মনোযোগ দিয়ে সব কথা শোনেন। শোনার পর হুজুর বলেন যে এই যে চিনাই নামে যে লোকটা ঘোড়া নিয়ে এসেছিল ও ব্ল্যাক ম্যাজিক জানতো। ওখান থেকে চলে যাওয়ার পরেই ও ভয়ানক একটি জিনকে চালান করে দেয়, যাতে করে কেউ আর বিলে মাছ ধরতে না যায়, রাত্রেবেলা ঘর থেকে বের না হয়, এবং গ্রামে একটি ভয়ানক পরিবেশ পরিস্থিতি সৃষ্টি করার জন্য। এবং এটি করতে সে সফল হয়েছে। জমিদার ভয়ে মারা গেছে এবং তোমাদেরকেও ভয় দেখাচ্ছে। এখন এটার সমাধান কি? তখন হুজুর বলেন, এটার সমাধান একটাই, আমি একটি চিরকুট লিখে দিচ্ছি। তোমরা কেউ একজন সাহসী মানুষ রাতের বেলা গিয়ে গ্রামের 3 রাস্তার মোড়ে একটি ছোট্ট পাথর দিয়ে এই চিরকুটটা মাটিতে রেখে আসবা। পরের দিন তাই করে। ওই রাত্রে একজন মানুষ, বেশ সাহসী একজন মানুষ, উনি পাথর দিয়ে ওই চিরকুটটি 3 রাস্তার মোড়ে ঢেকে রেখে আসেন এবং পরের দিন সকালে গিয়ে দেখেন পাথরটি ওই জায়গায় আছে কিন্তু ওই চিরকুটটি নেই। অদ্ভুত ব্যাপার, এরপর থেকে ওই ঘোড়া এবং ঘোড়ার উপর মাথা কাটা সওয়ারিকে আর দেখা যায় না এবং আজও কখনো দেখা যায়নি ওই গ্রামে। পীর সাহেব বলেছিলেন যে এটি ব্ল্যাক ম্যাজিকের কারণে হয়েছে এবং ওই ঘোড়সওয়ারি, এই জিনটি এতটাই শক্তিশালী ছিল যে ওর সাথে কেউ পেরে উঠত না, যার কারণে কোনো কবিরাজ এই সমস্যার সমাধানের চেষ্টা করতে গেলে তার উপরে নেমে আসতো ভয়ানক পরিণতি। এই জন্য সচরাচর কেউ এই কাজটি করতে চাইতো না। এইভাবে এই সমস্যাটির সমাধান হয়েছিল। প্রিয় লিসেনার্স, আপনারা অনেকেই জানতে চাইবেন এই যে হুজুরের কথা বলছি উনি কে ছিলেন। হ্যাঁ প্রিয় লিসেনার্স, ওনার নাম ছিল আব্দুল লতিফ চৌধুরী। উনি ফুলতুলি পীর সাহেব হুজুর নামে সিলেট অঞ্চলে পরিচিত। শুধু সিলেট অঞ্চলে না, পুরো সিলেট বিভাগ, বাংলাদেশ এবং এই উপমহাদেশে উনি ফুলতুলি পীর সাহেব হুজুর নামে পরিচিত। ধর্মীয় শিক্ষার প্রসার এবং ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের উপকার করার জন্য ফুলতুলি
পীর সাহেব হুজুর বিখ্যাত হয়ে আছেন। 1913 সালে সিলেট জেলার জকিগঞ্জের ফুলতুলি নামক স্থানে উনি জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবনে উনি অসংখ্য ভালো কাজ করে গেছেন, যেগুলো বলে শেষ করা যাবে না। 2008 সালের 16 জানুয়ারি উনি ইন্তেকাল করেন এবং ফুলতুলির মাটিতেই উনাকে সমাহিত করা হয়েছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুক এবং তার ওসিলায় হিন্দু মুসলিম নির্বিশেষে বহু মানুষ উপকৃত হয়েছে। প্রিয় লিসেনার্স, আরো একটি জিনিস ভেবে অবাক হবেন, উনি যখন মারা গিয়েছিলেন এবং ওনার যে জানাজা হয়, এই জানাজায় প্রায় 2 থেকে 2.5 মিলিয়ন মানুষ, মানে 20 থেকে 25 লক্ষ লোক জানাজায় সমবেত হয়েছিল। ভারত থেকে যারা আসতে পারেনি, কারণ ভারতেও বিশেষ করে আসামে ওনার অসংখ্য ভক্ত রয়েছে, তারাও বর্ডারের ওই পাশে জানাজায় দাঁড়িয়ে গিয়েছিল এবং সেই সংখ্যাটাও প্রায় লক্ষাধিক ছাড়িয়ে গিয়েছিল। এমনই একজন মানুষ ছিলেন তিনি, যার ওসিলায় এই ভয়ানক ব্ল্যাক ম্যাজিক থেকে আসামের গুয়াহাটি অঞ্চলের ওই গ্রামের মানুষরা মুক্তি পেয়েছিল। এই ঘটনাটি ঘটে পরেশের দিদিমা এবং দাদুর সাথে, এবং পরেশের দাদু এবং দিদিমা তখন থাকতেন এমন একটা গ্রামে। গ্রামটা ছিল আসলে একটা ঘেরে। সে লিখেছে ঘের, ঘের মানে এটা মাছের ঘের হবে, এবং সে মাছের ঘেরের পাশেই নিশ্চয়ই তাদের গ্রাম ছিল এবং সেখানে তাদের বাসা ছিল এবং সেখানে তারা থাকতেন। এবং সেই ঘেরটা ছিল নদীর একটা পাড় ঘেঁষে, এবং নদীর অপর পারে ছিল একটি শ্মশান ঘাট, এবং সেই শ্মশান ঘাটের পাশে ছিল একটি বট গাছ। বট গাছটা ছিল ঠিক রাস্তার পাশে, এবং রাস্তার থেকে পাশেই হচ্ছে বট গাছ, এবং সেই বট গাছের পাশে হচ্ছে নদী, নদীর পাড়েই হচ্ছে শ্মশান ঘাট। এই ছিল সেই লোকেশন, এবং সেই জায়গাটাতে পরেশের দাদু এবং দিদিমা থাকতেন। বেশ অনেক দিন নাকি তারা সেখানে ছিলেন, এবং যে জায়গাটা থাকতেন সেই জায়গাটা ছিল বেশ রহস্যময় একটা জায়গা, কারণ সেখানে নাকি অনেক রকমের অতিলৌকিক জিনিস তার দাদু দেখতেন বা শুনতেন। সেই জিনিসগুলোর বর্ণনা সে দিয়েছে। যা হতো সেখানে সেটা হচ্ছে সন্ধ্যার পরপর খুব বেশি রকমের অন্ধকার হয়ে যেত জায়গাটা। আসলে এমন একটি পজিশনে জায়গাটি ছিল যে জায়গায় নাকি আসলে বেশ যে সময়কার কথা লিখেছে সে সময় এমনিও খুব বেশি আলো তখনও ছড়িয়ে যায়নি সব জায়গায়, এবং সেই জায়গাটাতে বেশ অন্ধকার হয়ে যেত, মানে আলোর খুব একটা আলো ছিল না সেই জায়গায়, কারণ বেশ আইসোলেটেড ছিল তারা, যেহেতু ঘেরের মধ্যে ছিল, তাদের বাড়িটা বেশ দূরে, অন্যান্য মানে বাড়িঘর বা লোকালয় থেকে বেশ দূরে ছিল সেই বাসাটা, এবং আশেপাশে আলোর খুব একটা ব্যবস্থা ছিল না, বেশ অন্ধকার হয়ে যেত। এবং ওই পারে শ্মশান থাকায় লোক সমাগমও খুব কম হতো। নিতান্তই কোনো সৎকারের প্রয়োজন না পড়লে মানুষ ওই দিকে মারাতো না, সন্ধ্যার পর জায়গাটাকে এড়িয়ে চলতো। তো ভৌতিক বা অতিলৌকিক ব্যাপার যা হতো, সেটা যেটা কথা পরেশ লিখেছে, যে সেটা হতো যে তার দাদুকে অনেকে রাতের বেলা নাম ধরে ডাকতো। দেখা যেত যে তাদের বাড়িতে সন্ধ্যার পর যখন নাকি সবাই ঘুমিয়ে গেছে, মানে আপনারা জানেন যে গ্রামে মানুষ একটু আর্লি ঘুমিয়ে যায়, তো যখন ঘুমানোর সময় হয়ে গেছে 7টা 8টা বাজে বা 9টা বাজে, এরকম সময় সবাই যখন ঘুমিয়ে পড়েছে, তারা যখন বিছানায় যেত, তখন হঠাৎ তারা শুনতে পেত তাদের দরজার মধ্যে মচমচ শব্দ, তাদের যে বাইরের গেটটাতে মচমচ শব্দ। তারপর দেখা যেত মনে হতে কেউ হাঁটাহাঁটি করছে, এবং ঠিক দরজার কাছে এসে পরেশের দাদুর নাম ধরে ডাকতো। কেমন করে জানি ডাকতো, ডাকটাই কেমন ছিল। তো এই ডাকগুলো শুনে প্রথম দিকে তারা ভয় পেল, পরে তারা ব্যাপারটার সাথে ইউজ টু হয়ে যায়, এবং যেহেতু ইউজ টু হয়ে যায়, তারা এই জিনিসটা নিয়ে আর খুব একটা মাথা ঘামাতো না, তারা চুপ করে থাকতো। তো যাই হোক, প্রথম দিকে যখন কেউ ডাকতো তখন তার দাদু অনেক সময় রিপ্লাই দিয়েছেন কে কে বলে, যখন তারা প্রথম গেছেন সেই জায়গায়, তখন যখন প্রথমে এরকম ডাক শুনতেন তিনি রিপ্লাই দিয়েছেন। বাট তিনি যখন যেতেন, যে দরজাটা খুলতেন, দেখতেন কেউ নেই। তো গ্রামের মানুষ যারা ছিলেন তারা তার দাদাকে বলেছেন যে আপনাদের বাসা তো একটু আইসোলেটেড, মানে বেশ খানিকটা দূরে, আমাদের অন্যান্যদের বাড়ির থেকে বা গ্রাম থেকে বেশ কিছুটা দূরেই অবস্থিত, মানে সবকিছুর থেকে একটু আলাদা। তো ওখানে কিন্তু রাতের বেলা আপনাকে প্রয়োজন ছাড়া কেউ ডাকতে আসবে না, তো আপনি রাতে কেউ ডাকলে দরজা খুলবেন না। আপনার বাসাটা কিন্তু একটু এমন জায়গায়, যে জায়গায় কিন্তু মানে এই ধরনের জিনিসপত্র হয়, কারণ অতিলৌকিক জিনিসগুলো এখানে ঘটে এবং অতিলৌকিক জিনিস সেখানে বাস করে। এরকম কথা পরেশের
দাদা শুনেছিলেন। পরেশের দাদু যখন এগুলো শুনলেন তিনি ইউজ টু হয়ে গেলেন, তিনি এরকম ডাকে আর সাড়া দিতেন না। তো দেখা যেত ডেকে ডেকে যখন নাকি তার কথার কোনো উত্তর মিলতো না বা প্রত্যুত্তর হতো না বা উনি যখন যেতেন না, তখন একটু পরে তার বাসার চালের উপর শুরু হতো ঢিলের বৃষ্টি। অনেক ঢিল পড়তো, মনে হতো মানে টিনের চালে প্রচন্ড রকমের ঢিল পড়ছে, কড়কড় কড়কড় শব্দে ঢিল পড়ছে, ধুম ধাম করে ঢিল পড়ছে, এবং তারা অনেকক্ষণ ধরে সে ঢিল সহ্য করতেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার যে পরের দিন বাসার আশেপাশে কিন্তু কোনো মানে ঢিল পাওয়া যেত না। অনেক সময় দেখা গেছে কিছু মাটির ঢেলা পাওয়া গেছে, বা এছাড়া কিছুই পাওয়া যেত না। মানে যেই পরিমাণ ঢিল পড়েছে তাদের দেখা যেত উঠানে বা কোথাও মানে আর কি ইটের বৃষ্টি হয়ে যাওয়ার কথা, বা ঢিলের বৃষ্টি মানে জমে যাওয়ার কথা। ঢিল এত ঢিল আসলে জমতো, মানে এত ঢিল পড়তো আর কি ছাদের উপরে, কিন্তু দেখা যেত সেই ধরনের কিছুই পাওয়া যেত না তাদের ওখানে। তো এভাবেই ওই জায়গার পরিবেশের সাথে কিছুটা খাপ খাইয়ে নেয় পরেশের দাদু এবং দিদিমা। তারা ওই দুজন থাকতেন সেখানে। এর মধ্যে একবার একটা কাহিনী ঘটে, যে কাহিনীর পরে এই যে অতিলৌকিক ব্যাপারটা আরেক দিকে মোড় নেয়। সেটা হচ্ছে একবার একদিন খুব বৃষ্টি হচ্ছে, এবং বেশ বৃষ্টি হচ্ছে, সেই সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এবং বৃষ্টি ঝরেই চলছে, এবং চারিদিকে মনে হচ্ছে যে বৃষ্টিতে নিয়ে চলছে। তো এরকম সময় বৃষ্টিটা দুপুরের দিকে একটু ছাড়ান দেয়। তখন দুপুরের দিকে বেশ খানিকক্ষণ বৃষ্টি নেই, একটু থম মেরে আছে চারিপাশে। এই সময় তাদের সামনে যে শ্মশানটা, সেখানে একটা দল আসলো একটা শব নিয়ে, এবং তারা ওখানে মানে পোড়াবে আর কি, মৃতদেহ পোড়াবে, সৎকার করবে। তো পরেশের দাদু বাসার থেকে বেরিয়েছিল হেঁটে হেঁটে। তো তিনি একজনকে জিজ্ঞেস করলেন যে কি ব্যাপার, এই সময় আপনারা এখানে সৎকার করতে আসছেন, একটু আজকে তো বৃষ্টির দিন, কি অবস্থা কি হবে? তো তারা বলে যে আসলে এটা একটা ডিফারেন্ট কেস। উনি এই যে যাকে আর কি দেওয়া হচ্ছে, এই লোকটা গলায় দড়ি নিয়েছে, তো তাকে আজকে আমাদের সৎকার করতেই হবে, এরকম কিছু আর কি। তো যাই হোক, তো পরেশের দাদু জাস্ট শুনে আর কিছু বলে না, সে যে দাঁড়িয়ে থাকে। আর আসলে যারা সৎকার করবে তারা তো করবেই, এটাতে কিছু বলার নেই, এটা বৃষ্টি হোক আর রোদ হোক। তো যাই হোক, তিনি দূরে দাঁড়িয়ে তিনি দেখেন ব্যাপারটা। তো যাই হোক, সেরকম তাদের সৎকার যথারীতি শুরু হয়। তো তারা যখন নাকি লাশটাকে পোড়ায়, বা দেখা যাচ্ছে যে মানে বেশ খানিকটা পড়েছে আর কি, অর্ধেকের মতো পড়ে গেছে, অনেকক্ষণ সময় পার হয়েছে। এই সময় আবার ঝমঝম করে বৃষ্টি নামে, প্রচন্ড বৃষ্টি, এবং সেই বৃষ্টি এমন পর্যায়ে হয় যে তাদের যে চিতার আগুন যেটা থাকে সেটা নিভে যায়, এবং বৃষ্টি হতেই থাকে, বৃষ্টি আর ছাড়ছে না। তো পরেশের দাদা তো বাসায় চলে গেছে, সে দেখছে তার বাসার জানলা দিয়ে যেখানে বৃষ্টি নিভে গেছে। তো সে দেখলো যে সেই যে মানুষগুলো ছিল সেখানে, তারা ওখানে এই দূরে গাছের নিচে আশ্রয় নিয়েছে। তো তারা একসময় বৃষ্টিটা একটু হালকা হয়ে গেল, ঝিরঝির বৃষ্টি পড়ছে, সেই সময় তারা কি করে, সেই মৃতদেহর যে মৃতদেহ কিন্তু পুরো পড়ে নেই, এরকম অবস্থায় অর্ধ পোড়া মৃতদেহটাকে তারা নিয়ে চলে গেল। তিনি দেখছেন যে ঘটনাটা কি ঘটে, তখন পড়তি বেলা পড়ে যাচ্ছে। তো এই সময় তারা সেই পাশে মানে শ্মশানের ওই পারে যে মানে কাছাকাছি দূরে যে একটা চরের মতো আছে, সেই জায়গায় যে চড়া মানে একটা চড়ার মতো জায়গা, সেই জায়গায় তারা মাটি খুঁড়ে সেই জায়গায় সেই অর্ধ পোড়া মৃতদেহটাকে পুঁতে ফেললো। তারা পুঁতে ফেলে তারা যার যার মতো চলে গেল। তখন সন্ধ্যা হয়ে গেছে। তো পুরো জিনিসটাই পরেশের দাদু দেখেন, এবং দেখে তিনি আর কি জাস্ট অবলোকন করেন আর কি, আর কিছু বলার নেই। তো এরকম সময় পার হয়ে গেল, ওই দিন চলে গেল। এরপর বেশ কিছুদিন সময় এমনি পার হয়ে গেল, কিন্তু এরপর থেকে সেখানে নতুন একটা জিনিস অনেকেই দেখা শুরু করলো। যেটা দেখা শুরু করে সেটা হচ্ছে বেশ ভয়ঙ্কর কিছু এক্সপিরিয়েন্স কিছু মানুষের চোখে পড়ে। যেমন একটা জিনিস একজন দেখলো, সেটা হচ্ছে ওদের যেই জায়গাটা ছিল পরেশের দাদু যেখানে থাকতো, সেখানে হচ্ছে যে নদীর এই পারে ছিল হচ্ছে তার দাদুদের বাসা, ঘেরটা, এবং নদীর তাদের বাসা। আর ওই পারে সেখানে একটা ছোট কালভার্টের মতো ছিল একটা জায়গায়, সেখান দিয়ে মানে কালভার্টের নদীর যে সরু অংশটা সেটার উপর দিয়ে একটা কালভার্টের মতো ছিল। এই পাশটায় ছিল হচ্ছে সেই শ্মশান ঘাট, এবং তার পাশে একটু দূরেই হচ্ছে সেই চরটা আর কি। তো এবং সেখানে বট গাছ ছিল, একটা বেশ বড় বট গাছ। তো যেটা হয়, একজন মানুষ রাত করে সেই রাস্তা দিয়ে আসছে হেঁটে হেঁটে, এবং সেই জায়গায় রাস্তায় রাতের বেলা তেমন কিছু চলাচল করতো না, বেশ নির্জন হয়ে যেত। তো একজন লোক রাতের বেলা আসছে, হেঁটে হেঁটে যাচ্ছে আর কি। তো সে যখন যাচ্ছে, সে
যখন নাকি ঠিক কালভার্টের উপরে আছে, এই পাশে আছে, সে দেখছে যে সেই যে চরটা সেখানে চাঁদ উঠেছে ওই দিন, পূর্ণিমার আলো আকাশে, চাঁদের আলো সে দেখতে চড়ার মধ্যে একজন মানুষ বসে আছে নদীর পাড়ে। এবং সে দেখে মনে করলো যে মানুষটা বসে আছে, হয়তো মাছ ধরছে। তো সে এখান থেকে মনে করলো যে তাদের গ্রামের কোনো পরিচিত মানুষ। তো সে বললো, এই মিয়া, কি অবস্থা, মাছ টাছ কিছু পাও, এরকম কিছু ডাক দিল আর কি। তো যখন ডাক দিল তখন দেখলো যে তার কথার উত্তর দিচ্ছে না লোক। দূরত্ব কিন্তু খুব বেশি না তার আর লোকটার মধ্যে, স্পষ্ট শোনার কথা। তো সে আবার বললো, এই মিয়া, এরকম করে ডাকতো। দেখলো যে কোনো শব্দ নেই, দেখলো যে লোকটা বসেই আছে। একটু পরে সে খেয়াল করে যে লোকটা উঠে দাঁড়ালো, উঠে দাঁড়িয়ে হেঁটে হেঁটে পানিতে নেমে গেল, এবং নেমে মানে পানির নিচে তলিয়েই গেল। সে মানে এমন ভাবে গেল যে সে পানির নিচে আস্তে আস্তে করে তলিয়ে গেল, হেঁটে হেঁটে পানির তলে চলে গেল। এই সিনটা দেখে লোকটা প্রচন্ড ভয় পেল। ভয় পেয়ে সে ঝেড়ে একটা দৌড় দিল, যেদিক থেকে এসেছিল সেদিকেই দৌড়ে চলে গেল। সে আর মানে যেদিকে যাচ্ছিল সেদিকে গেল না, সে দৌড়ে পেছন দিকে চলে গেল। এবং সে পরদিন সবাইকে বলল যে এরকম একটা জিনিস সে দেখেছে। তো অনেকেই নাকি ওই পথ দিয়ে চলাফেরা করতে গেলেই এরকম দেখতো যে একজন মানুষ বসে আছে ওই জায়গায়। অনেকেই নাকি ওই জায়গা দিয়ে যাওয়ার সময় মানে ওই গাছতলাটা, বট গাছের পাশ দিয়ে যাওয়ার সময় একটা কান্না শুনতো, মানে খুব করুণ ভাবে একটা কান্নার আওয়াজ আসতো, যে একটা পুরুষ মানুষের কণ্ঠে কাঁদছে কেউ, এবং কেমন জানি করে কাঁদছে। কান্নাটার শব্দটা বেশ ভয়ঙ্কর এবং করুণ শোনাতো। তো এই কান্না যারা শুনেছে, অনেকে হয়তো যাচ্ছে, হঠাৎ করেই সেই কান্নার শব্দটা শুনতো, এবং এটা তীব্র থেকে মানে আরো সাউন্ডটা বেড়ে যেত কান্নার। তারা যখন গাছের কাছে আসতো তখন শুনতো এবং প্রচন্ড ভয় পেত, এবং ভয় দৌড়ে পালিয়ে যেত সেখান থেকে। এরকম অনেক ঘটনা ঘটেছে। এবং এই কান্নার শব্দ কিন্তু আমাদের পরেশের যে দাদু ছিলেন তিনিও শুনেছেন। পরেশের দিদিমা তিনি কিন্তু এই ধরনের শব্দ শুনতেন না, কারণ তিনি নাকি বেশ ধার্মিক ছিলেন, এবং তিনি নাকি খুব একটা এগুলো এক্সপিরিয়েন্স করেননি। পরেশের দাদু নাকি শুনতেন, এবং তিনি প্রায় এরকম শুনতেন যে এই ধরনের শব্দ, এবং এই যে কান্নার শব্দ তিনিও শুনেছেন। তো এই কারণেই মানুষজন আস্তে আস্তে ওই রাস্তাটাকে অ্যাভয়েড করা শুরু করে, মানে লোকাল মানুষজন যারা জানতো আর কি, এবং যারা এই ধরনের কান্নার শব্দ শুনেছেন, বা যারা এই ব্যাপারগুলো সম্বন্ধে জানেন, এলাকার মানুষ যে ওখানে গেলে এরকম কিছু দেখে বা শোনে, মানুষজন ওই জায়গাটাকে এড়িয়ে চলা শুরু করলো, বেশ এড়িয়ে চলা শুরু করলো। এবং পরেশের দাদুর যে জায়গাটা আরো নির্জন হয়ে গেল, কারণ মানুষজন একদমই ওখানে আসা বন্ধ করে দিল। খুব কম মানুষ ওখানে চলাফেরা করতো। জাস্ট যারা শ্মশানে কোনো সময় আসতো সৎকার করতে, তারাই আসতো, এবং তারা সৎকার শেষে তাড়াতাড়ি চলে যেত। ওই চরের মধ্যে আর মানুষ আসতোই না। তো যাই হোক, এরকম একটা সময় একদিন রাতের বেলা সেই গ্রামে একজন গেস্ট আসছিলেন, মানে কারো বাসায় তিনি আসছেন দূর থেকে, এবং তিনি হেঁটে আসছেন। তিনি আস্তে আস্তে সেই বট গাছের কাছে যখন আসলেন, তিনি হঠাৎ তিনি খেয়াল করলেন যে কোনো একজন মানুষ দূরে দাঁড়িয়ে আছে কিছু হাতে। তিনি হয়তো ভাবলেন গ্রামের কোনো লোক। তো তিনি হেঁটে যাচ্ছেন, কাছাকাছি যখন আসছেন তখন তিনি শুনলেন যে লোকটা তাকে বলছে, মানে বেশ খানিকটা কাছে আসার থেকেই বলছে যে আপনার হাতে কি মিষ্টি, আমাকে দিয়ে যান। তো লোকটা তখন একটু থতমত খেয়ে যায় যে তার হাতে মিষ্টি এই লোক জানলো কেমনে, রাস্তার মধ্যে তো এরকম আলোও নাই, হালকা মানে চাঁদের আলো আছে, ওটাতে আবছা দেখা যাচ্ছে, তাকে একটা অবয়ব দেখা যাচ্ছে এরকম আর কি। তো সে বলে যে আমার হাতে যাই থাকুক, আপনাকে কেন দিব। এই বলে সে, তার কাছে একটা ছোট টর্চের মতো ছিল, তো সে আলো মারে। তা আলো মারার পরে এক ঝলকের জন্য সে দেখতে পায় যে একটা খুব মানে মানে বাজে একটা চেহারা, মানে পুড়ে যাওয়া একটা চেহারা যদি হয় কোনো কিছুর, সেরকম একটা চেহারা এক ঝলকের জন্য। এবং সাথে সাথে আলো মারার পরই ওইটা বাতাসে মিলিয়ে যায়, এবং সে একটা দমকা বাতাসের স্পর্শ পায়। লাইক একটা বাতাস, তার গায়ে একটা দমকা বাতাস লাগে হঠাৎ, এবং সে বাতাসটা লাগার পরে তার শরীরটা কেঁপে ওঠে, এবং কেমন একটা গন্ধ, বাজে একটা গন্ধ সেখানে। এবং সে অনেক কষ্টে সে বাসায় যায়। ওই দিন তাকে অসুস্থ লাগা শুরু করে, এবং সে বাসায় যে বেশ অসুস্থ হয়ে পড়ে, সবাইকে জানায় যে সে রাস্তায় কি দেখেছে, এবং অসুস্থ হয়ে পড়ে। তো এই ঘটনা বলার পর গ্রামের কিছু মানুষ সিদ্ধান্ত নেয় জায়গাটাকে মানে শুদ্ধি করবে, তারা কি ব্যাপার। তো তারা ওই পরেশের দাদুর সাথেও আলাপ করে যে এখানে কি এরকম এরকম মানুষ দেখে শুনে। তো পরেশের দাদুও বলে যে আমার কাছে এরকম বলে, আমি নিজেও এরকম শুনছি মানুষ এরকম কান্নার শব্দ এই সেই। তো তারা বলে যে এখানে কি মানে ব্যাপার কি। তো পরেশের দাদু বলে আপনারা হয়তো জানেন কিনা জানি না আমি, তবে এখানে কিন্তু এরকম একটা ঘটনা একবার ঘটছিল যে এরকম একটা লাশ এভাবে করে তারা মানে আধা পোড়া অবস্থা ওইখানে মাটিতে পুঁতে ফেলছিল।
তো এটা শোনার পরে পরেশা দাদুর কাছ থেকে ওখানকার যারা সচেতন সনাতন ধর্মাবলম্বী ছিলেন তাদের মধ্যে কিছু মানুষ সিদ্ধান্ত নেয় যে আমরা এই যে ডেড বডিটা আছে এটাকে সৎকার করে দিলে হয়তো এই যে এই সমস্যাটা যেটা হচ্ছে সেটা আর হবে না। তো তারা যেটা করেন যে তারা তাদের মধ্যে কিছু মানুষ সিলেক্ট করেন যারা ওই কাজের সাথে জড়িত, মানে যারা এই সৎকারগুলো করেন, তারা ওখানে যান কি তাদের ধর্মীয় ব্যক্তিকে নিয়ে, এবং যে তারা ওই ডেড বডিটাকে সেখান থেকে তোলেন, দেহাবশেষ যেটা ছিল ডিকম্পোস্ট সেটাকে তোলেন, তুলে এনে তারা সঠিকভাবে সেটাকে আবার পোড়ায় এবং তারা তাদের মতো ধর্মীয় মতে সেটাকে সৎকার করেন আবার। তো এটা করার পর তারা মনে করেন যে এই ঝামেলাটা হয়তো এখান থেকে মানে চলে গেল বা শেষ হয়ে গেল। তো এরকম চিন্তা করে তারা মনে করেন যে যাক একটা কাজ তারা করেছেন, যে এখান থেকে যে তারা যদি এরকম কিছু থেকে থাকে যে এরকম কোনো সমস্যা, কারণ তাদেরকে নাকি একজন 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 তারা একজন ইসের সাথে কথা বলেছিল, একজন এরকম তান্ত্রিকের সাথে কথা বলেছিল। সে তান্ত্রিক বলেছিল যে এইখানে এরকম কিছু দেখতে পাওয়ার কারণ হচ্ছে যে ওই জিনিসটাকে ঠিক মতো সৎকার করা হয়নি এবং সেখানে সেই আত্মা ঘোরাফেরা করে, এরকম কথা বলেছিল। এই কথা শোনার পরে তারা আরো শিওর হয়েছিলেন ব্যাপারটা, যে আমরা মনে হয় এরকম করলে ব্যাপারটা ঠিক হয়ে যাবে। তো যাই হোক, তারা ধারণা করেন যে এখন তো ব্যাপারটা ঠিক হয়ে যাবে, এখন এরকম আসলে এখানে আর হবে না। কিন্তু যেটা হয় যে এর পরেও কিন্তু ওখানে ওই কান্না অনেকে শোনেন। এবং একবার যেটা হয়, একদিন রাতে একজন কৃষক সে দূরের একটা গ্রাম থেকে ওদিক দিয়ে যাচ্ছিল ওই রাস্তা দিয়ে। তো কৃষক যখন হেঁটে হেঁটে আসছে, ওই দিন আকাশে অনেক চাঁদের আলো ছিল, বেশ জ্যোৎস্না। তো সে যখন হেঁটে আসছে, সে যখন নাকি সেই কালভার্টের কাছে চলে এসছে, দূরে বট গাছটা দেখা যাচ্ছে এবং নদী, সে একটু ভয় পায়, কারণ তার সে মনে পড়ে যে এখানকার সম্বন্ধে কি ধরনের কথা প্রচলিত আছে, মানুষ ভয় পায়। এই জিনিসগুলো তার মনে পড়ে। তো মনে পড়ার পর সে একটু আস্তে আস্তে হাঁটে এবং তার কাছে একটু মনের মধ্যে অস্বস্তি লাগে। তো পরবর্তীতে সে মনে করে যে না, এগুলো তো আসলে তারা বলছে যে এখানে নাকি তারা কি কি করছে, এরকম কিছু তো আর এখন নাই মনে হয়। তো এগুলো ভেবে সে আবার সাহস সঞ্চয় করে একটু একটু করে হাঁটে। তো হেঁটে হেঁটে যখন আসছে, তখন সে দেখে যে কিছুই নাই আসলে, তার মনেও আস্তে আস্তে ভয়টা কেটে যেতে থাকে। তো সে যখন ঠিক সেই কালভার্টের উপর দিয়ে যাচ্ছে, কালভার্টের মাঝামাঝি চলে আসছে, তখন সে দূর থেকে হঠাৎ করে খেয়াল করে যে মাঝখানে কে জানি একজন বসে আছে, মানে একটা মানুষ বসে আছে। একবার সে ভাবে যে কোনো মানুষ কি আসলে এখানে রাতের বেলা মাছ ধরতে আসছে, কালভার্টের উপরে বসে বসে মাছ ধরছে, এরকম কিছু। তাই বলে এত রাতে কে ধরবে? তো সে আরেকটু কাছিয়ে আসে। তো কাছিয়ে এসে সে দেখে যে মানে বসে আছে, এরকম কুঁজো হয়ে বসে আছে এবং তার পাশে একটা কিছু রাখা। সে মনে করছে হয়তো মাছ ধরছে, ব্যাগ বা বোচকা বা ঝুড়ি। তো সে কাছে এসে তখন বলে, এই মিয়া, কি অবস্থা? এরকম করে একটা ডাক দেয়, মাছ ধরতেছো রাতের বেলা? এত রাত থেকে মাছ ধরে? এরকম বলতেছে। তো এরকম যখন বলে, হঠাৎ করে দেখে যে সেই যে বসেছিল কুঁজে, সে উঠে বসে। উঠে দাঁড়ায় যখন, তখন সে চাঁদের আলো পড়ার পর খেয়াল করে যে সে যাকে দেখছে তার কিন্তু মাথা নেই, তার শরীরে কোনো মাথা নেই এবং ধর নাই আর কি, তার মানে মাথাটা নাই আর কি, ধর আছে মাথা নাই। এবং দেখে যে সে এক হাত দিয়ে যেটা তুলে ধরলো সেটা তার মাথা, এবং সে মাথাটা চোখটা জল করছে এবং হাসছে, মানে সে বুঝতে পারে সেখান থেকে। এবং তার দেখে মনে হয় যে পুরো শরীরটাই কালো কুচকুচে, মানে শরীরের মধ্যে অন্য কোনো কাপড় চোপড় বা বর্ণের কিছু নেই, কালো একটা শরীর। এটা দেখে সে প্রচন্ড জোরে চিৎকার করে একটা দৌড় দেয় এবং সে দৌড়াতেই থাকে। যে দিক দিয়ে এসেছিল সেই রাস্তা ধরে চলে যায়, তারা সেই কালভার্ট পেরোনোর সাহস হয় না। এই ঘটনাটাও সে পরবর্তীতে বলে এবং মানুষজন এটা শুনে, মানে তখন সেই যে ভয় চলে গেছিল মানুষের, সেটা কিন্তু আসলে আর ফিরে আসে এবং অনেক মানুষই তারপর থেকে জায়গাটাকে এড়িয়ে চলে। তো শেষ যেই কাহিনীটা, এরকম অনেক কিছু ঘটতে এখনো ঘটে চলে এবং পরেশ বলেছে এখনো নাকি সেখানে এরকম কিছু ঘটে। তার দাদুর সাথে যেটা ঘটেছিল শেষ কাহিনী, সেটা মানে সে যে কাহিনীটা বলেছে, যে শেষ একটা ইনসিডেন্ট আমাকে বলেছে, যে সেই ইনসিডেন্টটা হচ্ছে যে তার দাদু রাতের বেলা তিনি গিয়েছিলেন রেস্টরুমে রাতের বেলা। তো বাসার বাইরে রেস্টরুম, বেশ খানিকটা হেঁটে যেতে হয় যেহেতু গ্রামের সেই অঞ্চল, এবং তিনি গিয়েছেন। তো তারপর তিনি যখন রেস্টরুম থেকে ফিরে আসছেন, তো ঘরটা হচ্ছে এরকম যে একটা বের হয়ে একটু একটা ঘরের মতো হেঁটে যেতে হয়, গোসলখানার মতো হেঁটে দরজাটা খুলতে হয় আর কি। সেই দরজার সামনে যখন আসছেন, ওই দরজাটা উনি খোলা রেখে গিয়েছিলেন, গোসলখানার যে দরজাটা। তো তিনি দেখছেন মানে আবছা আলো বাইরে, তাদের তো বাইরে দেখা যাচ্ছে যে আকাশের আলো পড়েছে ওখানে, যে দরজার সামনে কি যেন একটা পিলারের মতো। তো তিনি আরেকটু কাছে যখন গেলেন, তখন তিনি খেয়াল করেন একটা অবয়ব। কিসের অবয়ব?
একটা পা, এত লম্বা একটা পা, পুরো দরজার উপর থেকে নিচ পর্যন্ত একটা পা, সে পাটা দরজাটাকে ব্লক করে রাখছে, মানে পায়ের এই পাশ ওই পাশ থেকে একটু বেরোনোর জায়গা। তো তিনি কিন্তু বেশ, যেহেতু উনি এই জায়গায় থাকেন এবং তিনি এত কিছু দেখেন, বেশ সাহসী মানুষ ছিলেন। তো তিনি বললেন, এই তুই কে রে, তুই সর। তো এরকম যখন তিনি বলছে, দেখে যে সেটা আর সরেও না, কোনো সাউন্ডও করে না। তো তিনি বেশ একটু থতমত খেয়ে গেলেন। থতমত খেয়ে চিন্তা করছেন কি করবেন। তো তিনি এই সময় খেয়াল করেন যে যে তার যে বাসার বাইরে, গোসলখানা বাইরে যে ঘর, সেখানের যে জানালার মানে একটু ফাঁক দিয়ে আলো নড়াচড়া করছে, আলো বাইরে আসছে, এরকম একটা ব্যাপার। তো দেখলো যে আলো নিয়ে মানে বাইরে তার যে পরেশের যে দিদিমা, তিনি বাইরে এসেছেন, আলোটা বাইরে এসে পড়ছে। তো তিনি এই সময় আরো এগিয়ে যান, এগিয়ে যেয়ে তিনি পাটাকে ধরার চেষ্টা করেন। অতিরিক্ত সাহস ছিল না। তো ধরার যখন চেষ্টা করেন, তিনি দেখেন তুলার মতো নরম একটা, মানে মনে হচ্ছে কাদা এবং পচা একটা গন্ধ তার গায়ে লেগে যায়। এবং এই মুহূর্তেই পরেশের দিদিমা আলো নিয়ে বের হয়, এবং যখন বেরিয়ে আসে তিনি ঘর থেকে, তখন তিনি খেয়াল করেন পাটা হঠাৎ করে ছোট হয়ে গেল, ছোট হয়ে বেশ একটা ছোট মানুষের মতো পরিণত হয়ে গেল। সেটা হচ্ছে একটা মানুষের থেকে আরো ছোট, কুজো, বেশ মানুষের আকৃতি কিন্তু কুজো, মানুষের সমান উচ্চতা এবং কুজো। এবং সে আস্তে আস্তে আরো ছোট হতে হতে দৌড় দিয়ে এক জায়গায় চলে গেল, এবং একটা বাজে গন্ধ ছড়িয়ে রেখে গেল চারিপাশে। কেমন একটা বাজে বিচ্ছিরি একটা পচা গন্ধ চারিদিকে ছড়িয়ে গেল। এবং তিনি তার খেয়াল করছেন তার হাতের মধ্যে কেমন জানি একটা আঠা আঠা লেগে আছে। উনি তাড়াতাড়ি তার হাত পরিষ্কার করলেন অনেকবার। এবং এই ছিল পরেশের দাদুর সাথে ঘটা শেষ কাহিনী, মানে সে যেই কাহিনীটা শেষ বর্ণনা দিল। কিন্তু ওইখানে নাকি এখনো এই ধরনের ইনসিডেন্ট গুলো হয়, এবং মানুষ নাকি এখনো অনেক রকম কিছু দেখে, কান্না শোনে, এবং অধিভৌতিক অনেক ব্যাপার স্যাপার নাকি এখনো সেখানে ঘটে, সেই জায়গাটায় পরেশের দাদু যে ঘেরে থাকতেন তারা সেই জায়গাটাতে। তো যাই হোক, এই ছিল পরেশের বর্ণনা করা সেই ঘেরের পাশের শ্মশানের কাহিনী। আমি মিথিলা জাসিন নারায়ণগঞ্জ থেকে আপনাদের সাথে একটা হরর এক্সপেরিয়েন্স শেয়ার করব, যেটা আজ থেকে আরো 25-30 বছর আগের একটা ঘটনা। কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। এটা আমার দুলা ভাইয়ের বড় ভাইয়ের সাথে ঘটে যাওয়া। তো ওনার ভাষায় আমি বলছি। এক রাতে ছাদে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিলাম। সময়টা 1টা কি 2টা রাত। সিগারেট খাওয়া শেষ হতেই হঠাৎ দেখলাম আকাশে দুটো পরী উড়ে যাচ্ছে। আমি একজন মেডিকেল স্টুডেন্ট, নিজের চোখকে নিজে বিশ্বাস করতে পারছিলাম না। তারপর আমি এক দৃষ্টিতে পরীগুলোর দিকে তাকিয়ে থাকি। ধীরে ধীরে ওরা আকাশে মিলিয়ে যেতে থাকে। আমার কাছে তখনও সবকিছু নিজের মনের ভুল মনে হতে থাকে। আমি আর বেশিক্ষণ ছাদে দাঁড়িয়ে থাকতে পারি না। নিজের রুমে এসে দরজা লক করে শুয়ে পড়ি। কিন্তু রাতে আমার ভালো ঘুম হয় না। কেমন যেন অস্থির অস্থির লাগে। মনে হতে থাকে যেন কেউ আমার রুমের আছে। তারপরেও সবকিছু নিজের মনের ভুল মনে করে আমি ঘুমানোর চেষ্টা করি। ওই দিন রাতে আমার সাথে আর কিছুই হয় না। আমি আর ব্যাপারটা বাড়ির কারো কাছে বলিনি। রাতের ঘটনাটা দিনের বেলা কেমন যেন অবিশ্বাস্য মনে হতে থাকে, তাই আর কাউকে বলিনি। কিন্তু ওই দিন রাতে শোয়ার সময় খেয়াল করলাম গরমের সময় কিন্তু আমার ঘরটা অতিরিক্ত ঠান্ডা হয়ে আছে। আমি কোনো পাত্তা না দিয়ে ঘুমানোর চেষ্টা করি। হয়তোবা আমারই জ্বর উঠেছে, কিন্তু যখনই আমার ঘুম আসবে অনুভব করলাম আমার বেডে কেউ শুয়ে আছে। চোখ খোলার পর আমি আর কাউকে দেখলাম না। আমি নিজের মনের ভুল মনে করে আবারও ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু এবার স্পষ্ট অনুভব করলাম কেউ যেন আমার বেড থেকে নড়ে উঠল। এবার আমার সত্যিই ভয় লাগছে। আমি আর চোখ বন্ধ করার সাহস পেলাম না। শুয়ে এপাশ এপাশ করতে থাকি। হঠাৎ খুব মিষ্টি একটা সুগন্ধ পেলাম। তারপরেই দেখলাম আমার জানালার সামনে ওই পরীটা দাঁড়িয়ে আছে। আমি ওখানে স্তব্ধ হয়ে গেলাম। আমি নড়তে পারছি না। পরীটা আমার গলা আওয়াজ বের হচ্ছে না। পরীটা আমার দিকে তাকিয়ে তাচ্ছিল্যের একটা হাসি দিল। তারপর আমি আর পরীটাকে দেখতে পেলাম না। আমার আর ঘুমও হলো না। অনেক রাত হয়ে গেছে, তাই বাড়ির কাউকে ডেকে তুললাম না। সকাল হতেই আমি
আমার আম্মুর সাথে ঘটনাটা শেয়ার করলাম। সবকিছু শুনে আম্মু অনেক চিন্তিত হয়ে গেল। তারপর বলবো, আমি কোনো হুজুরের সাথে এটা নিয়ে কথা বলবে সেটা বলল তার আম্মু। আমাদের বাড়িটা দোতলা। নিচতলায় আম্মু, আব্বু আর ছোট ভাই থাকে। দোতলায় ৩ রুম আমাদের ৩ ভাইয়ের। আমরা ৪ ভাই ছিলাম। আমি সবার বড় আর বাকি ২ ভাই ঢাকা থেকে পড়াশোনা করত, তাই দোতলায় আমার একাই থাকতে হতো। তাই যাতে আমার সাথে কাউকে নিয়ে ঘুমোতে পারিনি, বাধ্য হয়ে রাতে একাই থাকতে হলো। তাই আমি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। ঘুমিয়ে আমি স্বপ্নে দেখলাম পরী দুটো এসে আমার রুম থেকে আমাকে নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছে আমি জানি না। এটা দেখে আমার ঘুম ভেঙে গেল। আমি খুব ঘামতে শুরু করলাম এবং ভাবতে লাগলাম, এটা কি স্বপ্নই ছিল নাকি সত্যি আমার সাথে এরকম হবে। কিছুক্ষণ পর অনুভব করলাম আমার রুমটা আবারও অতিরিক্ত ঠান্ডা হয়ে আছে। তাও আমি ঘামছি। তারপর আবার সেই মিষ্টি সুগন্ধটা পেলাম। আমি বুঝতে পারলাম আজকেও পরীটা আসবে, এবং সেটাই হলো। কিছুক্ষণ পরে পরীটাকে আমি দেখতে পেলাম। আমি এক দৃষ্টিতে পরীটার দিকে তাকিয়ে রইলাম। পরীটা আমার দিকে তাকিয়ে অট্ট একটা হাসি দিয়ে ভ্যানিশ হয়ে গেল। আমি এদিক সেদিক তাকালাম আর তাকে দেখতে পারলাম না। ওই দিন রাতেও আমার ঘুম হলো না। সকাল হতেই আমি আবার আম্মুকে সব খুলে বললাম। ওই দিন বিকেলে আমার আম্মু একজন হুজুরকে নিয়ে আসলেন। হুজুরকে সব বলার পরে হুজুর আমাকে একটা তাবিজ দিলেন এবং ১ বোতল পানি দিয়ে বললেন রাতে ঘুমানোর আগে এটা পান করতে। যেই কথা সেই কাজ। আমি রাতে ঘুমানোর আগে পানি পান করলাম ঠিকই, কিন্তু তাবিজটা পড়লাম না, কারণ আমার আগে থেকেই এইসবে বিশ্বাস ছিল না। ওই দিন রাতটাও আমার আগের রাতগুলোর মতোই কাটলো। সকাল হতেই আমি মাকে সব খুলে বললাম। মা বুঝতে পারলো এসব হুজুরের আমার কাজ হবে না। তাই আমার মা এই বিষয়ে বাবার সাথে কথা বলে বাবা খোঁজ নিয়ে জানতে পারে ইন্ডিয়া থেকে আজমির শরীফের একজন পীর সাহেব কোনো এক উরুসে বাংলাদেশে এসেছে। বাবা দেরি না করে পীর সাহেবের সাথে যোগাযোগ করে অনেক অনুরোধ করে পীর সাহেবকে আমাদের বাসায় নিয়ে আসেন। এর মধ্যে আমার সাথে প্রতি রাতে একই ঘটনা ঘটে। শুধু আমি পরীটার সাথে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু কোনো লাভ হয়নি। পীর সাহেব আসার পর দোতলার রুমের পাশের বেলকনিতে পরিষ্কার চাদর দিয়ে চারপাশ ঢেকে দিয়ে ঘরের মতো বানালেন। ঘরের মাঝখানে আগুন জ্বালানোর ব্যবস্থা করা হলো। আগুনের এক পাশে পীর সাহেব বসলেন, তার বিপরীতে 2টি আসন পাতা হলো, যার একটিতে আমি বসলাম। তারপর পীর সাহেব চোখ বন্ধ করলেন, কিছু বললেন। তারপর আমার পাশে আসনে পরীটিকে আমি দেখতে পেলাম। পীর সাহেব অনেকক্ষণ কথা বলে পরীটিকে চলে যেতে বললেন। পরীটা বলল, না, আমি যাব না। আমাদের ছেলেটাকে পছন্দ হয়েছে, আমরা 2 বোন, ওকে আমাদের সাথে নিয়ে যাব এবং বিয়ে করব। পীর সাহেব আবার চোখ বন্ধ করে কিছু একটা পড়ে, যাবে কিনা বল। হ্যাঁ, আমি চলে যাচ্ছি, দয়া করে আমাকে মাফ করে দিন। তারপর আর পরীটাকে দেখতে পেলাম না। হঠাৎ আওয়াজ হলো। আমি বের হয়ে দেখলাম শিমুল গাছের মোটা একটা ডাল ভেঙে নিচে পড়ে গেছে। পীর সাহেব বললেন পরীটা এই গাছেই থাকতো। পীর সাহেব যাওয়ার সময় আমাকে 1 মাসের জন্য একটি আমল করতে দিয়ে গেলেন। আমার সাথে আর কিছু ঘটেনি। সঙ্গত কারণেই আমি নাম পরিচয় গোপন রাখলাম। ওই শিমুল গাছটি ওই বাড়িতে এখনো আছে, আর ভাইয়া সপরিবারে লন্ডনে থাকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করছি আপনি ভালো আছেন। তো রাসেল ভাই, আজকে আমি যেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করছি, এই ঘটনাটা আমাদের মানে এলাকার একটি ঘটনা। যেই ঘটনাটা নিয়ে আমাদের এলাকায় বেশ মানে মুখোমুখি হয়েছিল। তো যাই হোক, সময়টা ছিল বর্ষাকালের মাঝামাঝি সময়। এই সময়ে আপনারা হয়তো জানেন যে অনেক সময় হঠাৎ বৃষ্টি আসে, আবার হঠাৎ বৃষ্টি নাই, এরকম একটা অবস্থা হয়। তো উত্তরবঙ্গের একটা নদী আরকি, যেই নদীটা আমি বলছি, সেই নদীর নাম হচ্ছে কালাদহ নদী। নদীটা এতটাই মানে গভীর ছিল যে গ্রামের বয়স্ক লোকেরা বলতো
এই নদীর কোনো তল নেই। আবার অনেকেই বলতো যে এই নদী থেকে প্রচুর পরিমাণে বালু তোলা হয়েছিল, যার কারণে এই নদীটা অনেক বেশি গভীর হয়ে গেছে। যাই হোক, মানে এই নদীর পানি দিনের বেলাতেও দেখতে কেমন যেন কালো, কালো দেখাতো। আর রাত হলে কেউ এই নদীটার কাছে যেত না। কারণ যেই নদীটার আসলে কূল কিনারা নাই, শেষ নাই, সেই নদীটা মানুষ মানে যেতে অত বেশি আগ্রহ করত না। যাই হোক, এই গ্রামেই একটা ছেলে ছিল খুবই সাহসী, যার নাম রফিক মিয়া। এই রফিক মিয়াকে নিয়েই আমাদের আজকের কাহিনী। রফিক মিয়া ছোটবেলা থেকেই তার মাছ ধরা ছিল সেই রকম নেশা। সে মাছ ধরা ছাড়া কোনো আসলে চিন্তাই করতে পারে না। তো এক রাতে সে ঠিক করলো মাছ নদীর গভীর জায়গায় গিয়ে তিনি জাল ফেলবেন। কারণ তিনি জানেন গভীর পানিতে রাতের বেলায় মাছ থাকে। তো যাই হোক, যেই কথা সেই কাজ। তিনি রাত প্রায় ১টার দিকে, যখন চারপাশটা ঘনই কুয়াশা, আকাশে আধো চাঁদ, ছোট নৌকাটা ধীরে ধীরে মানে পোল কিনারার দিকে আসতেছে, এরকম টাইপের কিছু। যাই হোক, এই যে মানে রফিক গেলেন, তো রফিক কি করলেন? তার সাথে তার একজন বন্ধু কুদ্দুস, এই ২ জন মিলেই মানে ওই যে মাঝ নদীতে যাওয়ার যাত্রা শুরু করলো। তাদের একটা নৌকা, বড় একটা জাল এবং তারা ২ জন মানুষ। তো যাত্রা শুরু করার কিছুক্ষণ পর কুদ্দুস ফিস করে বলল, "রফিক, পানি দেখছিস? পানির দিকে একটু দেখ তো।" রফিক নিচে তাকিয়ে দেখল পানির মধ্যে অদ্ভুতভাবে বুদবুদ করছে, যেন নিচে বিশাল একটা কিছু নড়ছে। এরকম মানে সেখানে তো আর কি মাটি নাই যে মাটি থেকে বুদবুদ আসবে, কারণ অনেক গভীর। তো তিনি যেহেতু একজন মানে জেলে, তো তিনি এই বিষয়টা বুঝতে পারছেন যে হয়তো এই পানির নিচে কোনো মাছ বুদবুদ করছে আর কি। যাই হোক, তারপর যে মানে এই যে নৌকা দিয়ে যে যাচ্ছে যে কিছুক্ষণ পর তারা দেখলো মানে নৌকার পাশেই হঠাৎ বিকট একটা শব্দ হলো, যার শব্দের ফলে পানি ছিটকে ২ জন একদম ভেসে গেল, রফিক আর রফিক। তা যাই হোক, তারপর কুদ্দুস কি করলো? এই যে মানে পানি উপরে হঠাৎ করে উঠলো, এটা দেখে সে ভয় পেয়ে গেল। এত বেশি ভয় পেয়ে গেল যে সে বলল, "চল বাড়ি যাই রফিক, এখানে থাকাটা হয়তো ঠিক হবে না। চল বাড়ি যাই।" কিন্তু রফিক হাসলো, বলল, "এত বড় মাছ জীবনে পাইনি, এটাকে আজকে পেতেই হবে। তুই জালে যা, আমি একাই মাছটা মারব।" যাই হোক, এটা শোনার পর কুদ্দুস বুঝলো যে আসলে যাওয়ার কোনো বুদ্ধি নাই, মাছটা মেরেই যায়। তারপর তারা তাদের নৌকাতে থাকা যে জাল ছিল, সেই জালটা পানির মধ্যে ফেলতে শুরু করলো। পানির মধ্যে ফেলা একদম শেষ হওয়ার কয়েক মিনিট পর সবকিছুই একদম স্বাভাবিক ছিল। কিন্তু তারপরেই হঠাৎ করে জলটা এত জোরে টানতে শুরু করলো যেন পুরো নৌকাটাই কাঁপছে, পুরো নৌকাটাকে কেউ পেছন থেকে ধাক্কা দিচ্ছে। রফিক ২ হাতে জাল ধরে চিৎকার করল, "এই ধরছি রে, বড় মাছটা ধরছি রে!" যাই হোক, অবশেষে তো আমরা মাছ পেলাম। কিন্তু তার কয়েক সেকেন্ড পর তার মুখের হাসিটা শূন্যেই মিলিয়ে গেল। কারণ জালের ওপাশ থেকে যা টান ছিল, সেটা মাছের মতো লাগছিল না। জালের টান ক্রমান্বয়ে এত বেশি শক্তি হয়ে উঠতেছিল যে নৌকাটা ধীরে ধীরে মাঝখানে টেনে নেওয়া শুরু হয়ে গেল। তারপর কুদ্দুস টর্চের আলো ফেলতেই ২ জনের বুক একদম হিম শান্ত হয়ে গেল। তারা দেখলো পানির নিচে মানুষের মতো একটা ফ্যাকাশে মুখ দেখা যাচ্ছে। চোখ দুটো
পুরোই ধবধবে সাদা, মুখটা পানির নিচ থেকেও যেন হাসছিল। তাকে দেখলেই মনে হচ্ছিল যেন ভয়ানক কিছু একটা। কুদ্দুস এটা দেখে ভয় পেয়ে চিৎকার করতে লাগলো, জাল কাট, জাল কাট, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, আমাদেরকে যেতে হবে। রফিক ছুরি বের করে জাল কাটতে শুরু করলো। ঠিক তখনই নৌকার নিচে জোরে এত কিছু আঘাত করলো যে একদম ধপ করে গেল। তারপর নৌকাটা একপাশে কাত হয়ে গেল। নৌকার ভিতরে থেকে পানি ভেসে উঠল। মাছ ধরতে এসেছিস, এমন কথা বলতে লাগলো তার মন। কিন্তু মানে নৌকাতে যা পানি ছিল সব পানি ফেলে দেওয়ার পর একটা অদ্ভুত রকমের শব্দ তারা শুনতে পারে। শব্দটা এরকম, মাছ ধরতে এসেছিস এত দেরিতে, নাকি আমাকে নিতে এসেছিস? কুদ্দুস ভয়ে আতঙ্কিত হয়ে নদীতে ঝাঁপ দিল। কুদ্দুসের পিছে পিছে রফিকও তাকালো, কিন্তু কুদ্দুস আর ভেসে উঠল না। চারদিকে নিস্তব্ধতা, শুধু নদীর কালো পানি ধীরে ধীরে ঘুরছিল। তারপর দেখা যায় যে রফিক এবং কুদ্দুস দুজনেই সুস্থ আছে, কিন্তু তাদের যেই জায়গাটার কথা বললাম সেই জায়গাটা একদমই বন্ধ করে দিয়েছে। রফিক তারপর থেকে আর কি এরকম করেনি। এটাই ছিল মূল ঘটনা। প্রিয় লিসেনার্স, এই মুহূর্তে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের মন্দির কেন্দ্রিক একটি ঘটনা। আর ঘটনাটি আমাকে দিয়েছেন শিব্বির আহমেদ। আমার সাথে যোগাযোগ করে যে তার কাছে একটি ঘটনা রয়েছে। তখন শিব্বির আহমেদ আমার কাছে ঘটনাটি পাঠায়। ঘটনাটি জানার পরে আমার কাছে খুবই অদ্ভুত লেগেছে, যার কারণে ঘটনাটি আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। প্রিয় শ্রোতা, আমরা জানি যে শ্রীমঙ্গলে অনেক চা বাগান রয়েছে। চা বাগান, ছোট ছোট পাহাড়, টিলা, এগুলো কিন্তু রয়েছে। দিনের বেলা চা বাগানের সৌন্দর্য কিন্তু খুবই মনোরম, আর যদি চা বাগানের সাথে পাহাড় থাকে তাহলে তো কোনো কথাই নেই। কিন্তু রাতের বেলা কিন্তু খুবই শুনশান নীরবতা নেমে আসে চা বাগানে, খুবই ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়। কখনো আপনারা দেখেছেন কিনা আমি জানি না, কিন্তু আমি দেখেছি। প্রিয় লিসেনার্স, এই ঘটনাটি যার কাছ থেকে শিব্বির আহমেদ সংগ্রহ করেছেন তার নাম হচ্ছে রঞ্জন কর্মকার, যিনি এই কালীঘাট ইউনিয়নের একজন বাসিন্দা। তার বয়স 70 ছুঁই ছুঁই। এই ঘটনাটি তিনি তার বাবার কাছে শুনেছিলেন, তখন তার বাবাও ছোট ছিল। তখন আনুমানিক 1920 সাল। ওই গ্রামে একটি মন্দির রয়েছে, যেটা এখনো রয়েছে। প্রতি বছর সেখানে পাঠা বলি দেয়া হতো। কোনো এক বছর গ্রামবাসীর আর্থিক অবস্থা খুবই শোচনীয় ছিল, এবং এতটাই শোচনীয় ছিল সবাই মিলে চাঁদা দিয়েও একটি পাঠা কেনার মতো অবস্থা সৃষ্টি হয়নি। যার ফলে পাঠা বাদ রেখে পূজার অন্যান্য উপকরণ তারা কেনে এবং মন্দিরের পুরোহিতকে দিয়ে পূজা অর্চনা শেষ করে যে যার বাড়িতে চলে যায়। ওই রাত্রে পুরোহিত একটি ভয়ানক স্বপ্ন দেখেন। তিনি দেখেন ভয়ানক উচ্চতার মানুষের আকৃতির কিছু একটা। আমাদের যেমন 2 চোখ রয়েছে, তার সেই 2 চোখ নেই। তার শুধু একটি চোখ, তাও সেটি কপালের উপরে, আর মাথায় কোনো চুল নেই। সারা শরীর ভর্তি লোম। সে এসে বলে, প্রতি বছর তোরা পাঠা বলি দিতি, এবছর তোরা দিলি না, তোদের পরিণতি ভালো হবে না। তখন পুরোহিত স্বপ্নের মধ্যেই বলে, এবছর গ্রামের মানুষের আর্থিক অবস্থা খুব খারাপ, এই জন্য তারা দিতে পারেনি। ইচ্ছা করে যে দেয়নি বিষয়টা এমন নয়। কিন্তু ওই ভয়ানক আকৃতির দানবটি সে কোনো কথাই শুনতে চায় না, বলে তোদের বিপদ হবে, ভয়ানক বিপদ। তখন পুরোহিত বলে, তোমার নাম কি? তখন ওই দানবটি বলে, আমার নাম লক্ষণাবন। তার নাম লক্ষণাবন বলার সাথে সাথে পুরোহিতের ঘুম ভেঙে যায়। পুরোহিত
দরদর করে ঘামতে থাকে এবং চিন্তা করতে থাকে যে কি দেখলাম আমি, যা দেখলাম তা কি ঠিক দেখলাম। তিনি চিন্তা করেন যে না, আমি তো স্বপ্ন ঠিকই দেখেছি, কিন্তু এই বিষয়টি তো গ্রামবাসীকে জানানোর দরকার। কিন্তু তখন অনেক রাত ছিল, উনি খালি অপেক্ষা করছিলেন কখন সকাল হবে। সারা রাত উনি আর ঘুমাতে পারেননি। যখনই সকালের ভোরের আলো ফোটে, তখন তিনি তাড়াতাড়ি বের হয়ে যান ঘর থেকে এবং গ্রামবাসীকে ডেকে একত্র করেন এবং স্বপ্নের এই বিষয়টি গ্রামবাসীকে খুলে বলেন। তখন গ্রামবাসী চিন্তা করে যে তাহলে এটা তো আসলে আমাদের সামর্থ্যের বাইরে ছিল, এই জন্য করতে পারিনি, তাহলে একটা ক্ষমা প্রার্থনা করে আজকে রাত্রে আর একটা পূজা করব আমরা। পুরোহিত বলেন হ্যাঁ, এই কাজটাই হতে পারে। তখন ওই রাত্রে ক্ষমা প্রার্থনা করে আরেকটি পূজার আয়োজন করা হয়। যখন পুজো শেষ করে সবাই যে যার বাড়িতে চলে যায়, পুরোহিতও তার বাড়িতে চলে যায়, ওই রাত্রে পুরোহিত আবার সেই লক্ষণাবনকে স্বপ্নে দেখে। লক্ষণাবন স্বপ্নে এসে বলে যে ক্ষমা প্রার্থনা করে কোনো লাভ হবে না, তোরা যেটা করেছিস তার ফল তোদেরকে ভোগ করতে হবে। এখন একটা পথ খোলা আছে। এই গ্রামের 1 দিন বয়স থেকে শুরু করে নিয়ে 9 মাস 9 দিন বয়স পর্যন্ত যতগুলো বাচ্চা রয়েছে, এই বাচ্চা সংখ্যক পাঠা এক দামে একই রঙের হতে হবে। এই এত সংখ্যক পাঠা বলি দিতে হবে। যদি দিতে পারিস তোরা তাহলে বেঁচে যাবি, আর তা না হলে ভয়ানক বিপদ নেমে আসবে। এই কথা বলার পর পুরোহিতের স্বপ্ন আবার ভেঙে যায়। একই রকম ভাবে পুরোহিত চিন্তা করে যে সকাল হতে না হতেই গ্রামবাসীকে বিষয়টি জানাতে হবে। পুরোহিত বিষয়টি গ্রামবাসীকে জানান। গ্রামবাসী খুব ভয় পায়। তখন গ্রামবাসী পরামর্শ দেয় যে আপনার থেকেও আরো ভালো কোনো পুরোহিতের কাছে আপনি যান, যাকে আপনি চেনেন, তাকে দিয়ে এই ভয়ানক লক্ষণাবন নামক এই দানবকে হাজির করার চেষ্টা করেন। তার সাথে কথা বলে বিষয়টা কিভাবে সমাধান করা যায়। তখন পুরোহিত তার পরিচিত ওই মৌলভীবাজার জেলার আরেকজন পুরোহিতের সাথে যোগাযোগ করেন। তিনি বয়সে অনেক সিনিয়র ছিলেন এবং অভিজ্ঞ মানুষ ছিলেন। ওই পুরোহিত বলেন যে ঠিক আছে, আমি যতটুকু মন্ত্র জানি জিন হাজির করার, আমি সেটা চেষ্টা করে প্রয়োগ করে এই লক্ষণাবনকে হাজির করার চেষ্টা করব। সেই পুরোহিত রাতের বেলা ওই গ্রামে আসেন, এসে তার যে রিচুয়ালগুলো আছে সেগুলো শুরু করেন। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করেও তিনি লক্ষণাবনকে হাজির করতে পারছিলেন না। একটা পর্যায়ে ওই পুরোহিত অসুস্থ হয়ে পড়েন, কারণ দীর্ঘক্ষণ ধরে মন্ত্র পাঠ করতে করতে ওনার শরীর দুর্বল হয়ে পড়েছিল। তখন উনি বলেন যে আমি একে হাজির করতে পারলাম না, এ অত্যন্ত শক্তিশালী একটি জিন, আমার থেকেও আরো অভিজ্ঞ এবং ভালো পুরোহিত লাগবে, তোমরা তাকে খোঁজ করার চেষ্টা করো। এই ঘটনা যখন ঘটে তখন গ্রামবাসী চিন্তা করে কার কাছে যাওয়া যায়। কিন্তু এই চিন্তা করতে করতে গ্রামে শুরু হয় একটি ভয়ানক ঘটনা। আর ঘটনাটি শুরু হয় কোনো এক শনিবার রাতে 3-4 দিনের একটি বাচ্চার ভয়ানক মৃত্যুর মধ্য দিয়ে। ওই গ্রামের একটি বাড়িতে 3-4 দিনের একটি বাচ্চা ছিল, মা বাবার কাছেই রাত্রে ঘুমিয়েছিল। হঠাৎ মা বাবা, বিশেষ করে বাচ্চার মা, তার সমস্ত শরীর এবং আশেপাশে বিছানা খুব ভেজা ভেজা মনে হচ্ছিল। তখন তিনি চিন্তা করেছেন হয়তোবা বাচ্চা, স্বাভাবিকভাবে ছোট বাচ্চা বিছানায় পেশাব করে, তো উনি মনে করেছিলেন হয়তোবা এমনটাই হয়েছে। কিন্তু কেমন যেন কিছুক্ষণ পরেই তার হাত আঠা আঠা হয়ে যাচ্ছিল। তখন উনি চিন্তা করেন কি ব্যাপার, এমনটা মনে হচ্ছে কেন। তিনি হারিকেনের আলোটা জ্বালান, আলোটা খুব কম ছিল, সেটাকে একটু বাড়ানোর সাথে সাথে উনি চিৎকার করে ওঠেন। ওনার চিৎকারে ওনার হাজবেন্ডের ঘুম ভেঙে যায়। তখন তারা দেখেন ওনাদের সন্তান জীবিত নেই, আর ওনাদের সন্তানের মাথাটা কেটে কেউ নিয়ে গেছে এবং ওই বাচ্চার রক্তে সমস্ত বিছানা ভরে গেছে। ওনাদের চিৎকারে আশেপাশের বাড়ির মানুষদের ঘুম ভেঙে যায়। সবাই এসে দেখে এই মর্মান্তিক ঘটনা। অথচ ঘর কিন্তু ভেতর থেকে বন্ধ ছিল। কেউ বাইরে থেকে এসে এই ভয়ানক কাজটি করবে, নৃশংস বর্বরতম কাজটি করবে, এমন কাজ করার কোনো সুযোগ ছিল না। তো যাই হোক, পরিবারের শোকের ছায়া নেমে আসে এবং ওই গ্রামের মানুষদের একটা ছিল, ধর্মীয় একটা কালচার ছিল যে শিশু বয়সে যদি কেউ মারা যেত তাকে আর আগুনে দাহ করতো না, মাটিতে কবর দিয়ে দিত। তো বাচ্চাকে মাটিতে কবর দেয়।
এর পরের শনিবার ঘটে সেম আরেকটি ঘটনা। এবারের বাচ্চার বয়স ছিল 15 থেকে 20 দিন। একই রকম ভাবে গভীর রাত্রে বাচ্চার মাথাবিহীন বডি পাওয়া যায়, অথচ ঘরের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। কে এই কাজটি করছে? লিসেনার্স, এই ঘটনাটি ঘটত প্রতি শনিবার রাত্রে। এইভাবে প্রায় 5 সপ্তাহে 5টি বাচ্চার মর্মান্তিক মৃত্যু ঘটে। গ্রামবাসী আতঙ্কিত হয়ে পড়ে, কারণ গ্রামবাসী বুঝতে পারে যে বাহিরের কোনো লোক ঢুকে এই কাজটি করেনি। তখন গ্রামবাসী পুরোহিতকে বলে যে তুমি দ্রুত সিলেটে যাও, সিলেটে ওখানে যে বড় বড় মন্দির আছে সেই পুরোহিতদের সাথে কথা বলো, দ্রুত এই সমস্যার সমাধান করো। তখন ওই কালীঘাট ইউনিয়নের ওই মন্দিরের পুরোহিত উনি সিলেটে যান। সিলেটে যাওয়ার পরে ওনার পরিচিত একজন খুব ভালো মানের একজন পুরোহিতের সাথে কথা বলেন। ওই পুরোহিতকে ওই গ্রামে নিয়ে আসেন। তখন তো যোগাযোগ ব্যবস্থা এতটা ভালো ছিল না, যেতে লাগতো একদিন, আসতে লাগতো একদিন, এরকম ছিল। তো ওই পুরোহিতকে নিয়ে আসেন। নিয়ে আসার পরে ওই পুরোহিত রাত্রে ওই লক্ষণাবনকে হাজির করার জন্য রিচুয়াল করতে থাকেন, মন্ত্রপাঠ করতে থাকেন, কিন্তু কোনোভাবেই ওই লক্ষণাবনকে তারা হাজির করতে পারে না, মানে ওই পুরোহিত হাজির করতে পারে না। তখন ওই পুরোহিত বলে, আমার একার প্রচেষ্টা এটি হবে না, তুমি আরো 6 জন পুরোহিত জোগাড় করো, আমরা 7 জন মিলে চেষ্টা করলে যদি তাকে হাজির করা যায়। এবং সত্যি পরের রাত্রে 7 জন পুরোহিত একত্রে ওই লক্ষণাবনকে হাজির করার জন্য তাদের ধর্মের যে রিচুয়াল আছে সেটা শুরু করেন। রাত 12টার পরে শুরু করেন। রাত 12টা থেকে 1টা, 2টো, 3টা, 4টা বেজে যাচ্ছে। মন্ত্র পড়তে পড়তে পুরোহিতদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, গলা দিয়ে রক্ত বের হয়ে যাওয়ার উপক্রম হচ্ছে, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, তবুও তারা থামছেন না। কিন্তু এত প্রচেষ্টার পরেও লক্ষণাবনকে সহজে হাজির করা যাচ্ছে না। যখন পুরোহিতদের চেষ্টা প্রায় শেষ দিকে, তারা অসুস্থ হয়ে পড়ছেন, হঠাৎ ভয়ানক শব্দে কালো একটি ছায়া ধবাস করে এসে পুরোহিতদের সামনে পড়ে এবং অনেকের সামনেই সেটাই দৃশ্যমান হয়, কিন্তু তার চেহারাটা ভালো করে দেখা যাচ্ছিল না। সে হাজির হয়ে বিশ্রী ভাষায় গালিগালাজ করতে থাকে, বলে যে আমাকে ডেকে কোনো লাভ হবে না, তোরা কেন আমাকে ডাকছিস বারবার? আমি তো সমস্যার সমাধান বলেই দিয়েছি, আর যেহেতু আমাকে ডেকেছিস, আমাকে বিরক্ত করেছিস, আগে তো বাচ্চার সংখ্যা দিয়ে পাঠা বলি দিলেই হতো, এখন আর তা হবে না। এখন এই গ্রামে যতগুলো মানুষ আছে ঠিক ততগুলো পাঠা বলি দিতে হবে, এটাই সমস্যার সমাধান। আর যতবার আমাকে ডাকবি, যত বিরক্ত করবি, তোদের পানিশমেন্ট আরো বাড়তে থাকবে। এই কথা বলেই ওই লক্ষণাবন জিনটি অদৃশ্য হয়ে যায়। তখন ওই পুরোহিতটা বলতে থাকে যে আমরা এই লক্ষণাবন জিনের সাথে পেরে উঠব না, কোনোভাবেই তার সাথে জয়ী হওয়া যাবে না, অন্যভাবে ব্যবস্থা নিতে হবে। তখন ওই পুরোহিতরা একটা পরামর্শ দেন, বিশেষ করে সিলেটের যিনি প্রধান পুরোহিত এসেছিলেন তিনি বলেন যে একটা পরিচিত মাজারের কথা বলেন, কিন্তু সেই মাজার যে কোনটি সেটি আসলে প্রিয় লিসেনার্স এটা জানতে পারিনি, কারণ এটা অনেক আগের কথা, তো সিলেটে তো অনেক মাজার রয়েছে। তো ওই পুরোহিতের সাথে একজন মাজারের খাদেমের অত্যন্ত ভালো সম্পর্ক ছিল। তারা ভিন্ন ধর্মের হওয়া সত্ত্বেও উভয়ের মধ্যে অত্যন্ত হৃদ্যতাপূর্ণ সম্পর্ক ছিল। তখন ওই পুরোহিত বলেন যে তুমি মাজারের ওই খাদেমের কাছে গিয়ে আমার কথা বলো, মানে ওই গ্রামের যে পুরোহিত আছে তাকে বলে আমার কথা বলো, তুমি আমার রেফারেন্স দিবা এবং বলবা এই এই ঘটনা আমি বলেছি, যে সমস্যা সমাধানের জন্য তিনি যেন চেষ্টা করেন। তখন গ্রামের মানুষ একটু ইতস্তত বোধ করেন, কারণ যেহেতু একটি মন্দির কেন্দ্রিক ঘটনা, একজন মাজারের মুসলিম খাদেম সেখানে আসবেন, কিন্তু তারা চিন্তা করেন যে আসলে যার দ্বারা উপকার হবে সে যে ধর্মেরই হোক না কেন, যেখানে আমাদের বাচ্চারা মারা যাচ্ছে, অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে, তো যার দ্বারা সৃষ্টিকর্তা উপকার করবেন তাকেই নিয়ে আসা হোক। গ্রামবাসী সবাই একমত হয়ে ওই গ্রামের যিনি পুরোহিত তাকে সিলেটে আবারও পাঠান। তখন ওই মাজারের খাদেমের সাথে গিয়ে তিনি দেখা করেন, সব ঘটনা খুলে বলেন। মাজারের খাদেম সব কথা শোনেন এবং তার বন্ধু ওই পুরোহিতের কথা শুনে বলেন যে হ্যাঁ, উনি তো খুবই ভালো মানুষ, সাদাসিধা মানুষ, উনি যেহেতু বলেছেন আমি অবশ্যই যাব, কিন্তু আমি একা যাব না, আমার সাথে আরো কয়েকজন কোরআনে হাফেজকে নিয়ে যাব, এবং এর মধ্যে কয়েকটা বাচ্চা, মানে শিশু বলতে 10-12 বছর বয়সী কোরআনে হাফেজও থাকবে। ইনশাল্লাহ তোমাদের সমস্যার সমাধানের জন্য আমি সর্বাত্মক চেষ্টা করব।
ওই খাদেম তার সাথে 4-5 জন কোরআনে হাফেজ এবং ওই পুরোহিতকে নিয়ে ওই গ্রামে আসেন। গ্রামে আসার পরে আগের পুরোহিতটা তো রাতের বেলা রিচুয়াল করছিলেন, কিন্তু এই মাজারের খাদেম উনি দিনের বেলায় এবং গ্রামবাসীর সকলের সামনে তিনি ওই হাফেজদেরকে দিয়ে কোরআন তেলাওয়াত শুরু করেন এবং তার যে কাজগুলো আছে সেটা করা শুরু করেন। এবারও কিন্তু প্রায় একই রকমের ঘটনা ঘটছে। অনেক চেষ্টা করার পরেও ওই লক্ষণাবনকে হাজির করা যাচ্ছে না। যেহেতু রাতের বেলা লক্ষণাবন সশরীরে চলে আসতে পারত, দিনের বেলা সে তো সশরীরে আসতে পারছে না। অনেক চেষ্টা করার পরে হঠাৎ কোরআন তেলাওয়াতকারী একটি বাচ্চার উপরে সে ভর করে এবং ভর করার সাথে সাথে আগের মতোই বিশ্রী ভাষায় গালিগালাজ করে ওঠে, বলে ওঠে যে আমাকে এইভাবে বারবার ডেকে কোনো লাভ হবে না, সেটা আমি আগেই বলে দিয়েছি, আর সমস্যার সমাধানও বলে দিয়েছি, সুতরাং এইটার আর কোনো চেঞ্জ হবে না। গ্রামের যতগুলো মানুষ আছে ঠিক তত সংখ্যক পাঠা বলি দিতে হবে। তখন ওই খাদেম সাহেব তিনি বলেন যে তুমি যতই শক্তিশালী হও না কেন, মানুষের থেকে তুমি শক্তিশালী নও। এই কথা বলতে না বলতেই ওই খাদেম সাহেব উনি দোয়া কালাম পড়ে সাথে সাথে ওই বাচ্চা যেটা প্রযোজ্য হয়েছিল, যিনি কোরআন তেলাওয়াত করছিলেন, তার ঘাট থেকে ওই লক্ষণাবনকে বোতলে বন্দি করে ফেলেন। বোতলে বন্দি করার পরে লক্ষণাবনকে বলেন যে তোমাকে তো বন্দি করে ফেলেছি, তুমি তো আর গ্রামবাসীর কোনো ক্ষতি করতে পারবা না। লক্ষণাবন ওই বোতলের মধ্যে থেকেই হু হু করে হেসে ওঠে এবং হেসে উঠে বলে যে আমাকে আটকালে কি হবে, আরো যে লক্ষ লক্ষ লক্ষণাবন রয়েছে তাদেরকে আটকাতে পারবা তোমরা? নিশ্চয়ই পারবা না, তারা তো ঠিকই ক্ষতি করবে। এই কথা শোনার পরে খাদেম সাহেব বেশ দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে যে আসলেই তো তাই, কারণ একে আটকানোর পরে বা একে ক্ষতি করার পরে আরো তো অনেকে এসে গ্রামে আক্রমণ করতে পারে, তাতে হিতে বিপরীত হতে পারে। তখন উনি লক্ষণাবনকে প্রথমে ভয় ভীতি দেখান। কিছু সময় পরে লক্ষণাবন বেশ নরম আচরণ শুরু করে। এটা কিন্তু মানে ওই বোতলের মধ্যে যখন সে ছিল, আশেপাশের মানুষ তারা কিছু শব্দ শুনতে পাচ্ছিল, খুব স্পষ্ট শব্দ ছিল না, কিন্তু খাদেম সাহেব উনি স্পষ্টভাবে ওই লক্ষণাবনকে বোতলের মধ্যে বন্দী করার পরে ওই বোতলের মধ্যে থেকে তার সাথে কথা বলার শব্দ শুনতে পাচ্ছিলেন। লক্ষণাবন বলে ওরা যদি একটা পাঠা বলি দিত তাহলে আজকে অবস্থা হতো না। তখন ওই গ্রামবাসী তরফ থেকে ওই খাদেম সাহেব বলেন ওরা অত্যন্ত গরিব মানুষ, ওরা সর্বোচ্চ চেষ্টা করেছে, ওরা তো ইচ্ছা করে এই কাজটি করেছে, বিষয়টা এমন নয়, তারপরও তুমি কেন ওদেরকে শাস্তি দিচ্ছ? তুমি এতগুলো বাচ্চাকে হত্যা করেছো, এই কাজটি কি ভালো হয়েছে? তখন লক্ষণাবন কোনো কথা বলে না। তখন খাদেম সাহেব বলেন যে এবারের মতো এদেরকে ক্ষমা করে দাও, এবছরে আর কোনো পাঠা বলি হবে না, সামনের থেকে ওরা সর্বোচ্চ চেষ্টা করবে পাঠা বলি দেওয়ার জন্য, যদি কখনো না পারে তাদেরকে ক্ষতি করো না। এই বিষয়টিতে লক্ষণাবন ঘোর আপত্তি জানায়, বলে না এটা হবে না, এই বছরের মতো ক্ষমা করে দিতে পারি, কিন্তু প্রতি বছর পাঠা বলি দিতেই হবে, এটা কোনোভাবেই সম্ভব না, যে ইচ্ছা যদি কখনো সামর্থ্য না হয় দেবে না, কখনো সামর্থ্য হলে দেবে, এটা সম্ভব নয়। অবশেষে গ্রামবাসী তারা দূর থেকে শুনছিল কিছু কিছু বিষয়, মানে হালকা হালকা শব্দ শুনছিল, আর পুরোহিত পাশেই ছিল। তখন পুরোহিত গ্রামবাসীদের সাথে কথা বলে ওই খাদেমকে বলেন যে গ্রামবাসী রাজি হয়েছে, তাদের যত কষ্টই হোক প্রতি বছর তারা পাঠা বলি দেবে। যখন গ্রামবাসীর কাছ থেকে অনুমতি নিয়ে পুরোহিত এবং ওই খাদেম সাহেব উনি যখন লক্ষণাবনকে বলেন, ওনারা বলেন যে হ্যাঁ ঠিক আছে, তোমার কথাই ঠিক থাকলো, আমরা প্রতিশ্রুতি দিলাম এটা হবে। তখন লক্ষণাবন বলে যে আমাকে ছেড়ে দাও। খাদেম সাহেব উনি চিন্তা করেন যে একে ছেড়ে দিব, ছেড়ে দিলে যদি আবার সমস্যা হয়, কিন্তু খাদেম সাহেব এবং গ্রামবাসী বুঝতে পারেন যে আশেপাশের পরিবেশ আস্তে আস্তে ভয়ানক হয়ে উঠছে, গাছগুলো নড়াচড়া করা শুরু করে দিয়েছে, অথচ মানে কোনো বাতাস নেই। তখন বুঝতে পারেন যে লক্ষণাবনকে মুক্ত করার জন্য আরো অসংখ্য ভয়ানক জিন চারদিকে চলে এসেছে। তখন লক্ষণাবনকে বলে যে ঠিক আছে, তোমাকে ছেড়ে দিচ্ছি, আর কারো কোনো ক্ষতি করো না, তোমার কথা অনুযায়ী প্রতি বছর এখানে পাঠার বলি হবে। লক্ষণাবনকে মুক্ত করে দেন তারা। গ্রামবাসী মাজারের খাদেম এবং পুরোহিতকে অনেক শ্রদ্ধা নিবেদন করেন যে আপনাদের কারণে আজকে সৃষ্টিকর্তা এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করলেন। এরপর থেকে প্রতি বছর এখনো কালীঘাট ইউনিয়নের ওই মন্দিরে একটি পাঠা বলি দেওয়ার প্রচলন রয়েছে, যেটা এখনো চলছে।
প্রিয় লিসেনার্স, এখানে একটি বিষয় আমি আপনাদেরকে বলি, সেটি হচ্ছে এই ঘটনার মধ্যে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য নজির আমরা দেখতে পাই। আসলে কে কোন ধর্মের সেটি বড় বিষয় নয়, কার দ্বারা উপকার পাচ্ছে মানুষ সেটি বড় বিষয়। এখানে একটি বিষয়ে আমি আমার নিজের একটা বিষয় বলি। আমাদের পরিবারের একজন সদস্যকে, আমার সম্পর্কে আমার বোন হয়, তাকে আরেকজন আত্মীয়, সেও মহিলা, ব্ল্যাক ম্যাজিক করেছিল। রাজবাড়ী শহরের অনেক হুজুরকে দেখানো হয়েছে, আমি নিজে যার সাক্ষী ছিলাম। অনেক দোয়া তদবির দেওয়া হলেও কোনো লাভ হচ্ছিল না। শেষ পর্যন্ত রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার একদম প্রত্যন্ত একটা গ্রামে, আমি নিজে সেখানে গিয়েছি, একজন ভদ্র মহিলা, উনি হিন্দু ধর্মাবলম্বী, তার কাছে যাওয়ার পরে টানা কয়েক মাস চিকিৎসার পরে আমার আত্মীয় সেই বোন সুস্থ হয়েছিলেন। এই জন্য আসলে আল্লাহ কার দ্বারা কাকে উপকার করবেন, ক্ষমা করবেন, সে কোন ধর্মের, এটা আমরা কেউ বলতে পারি না। ধর্মের বিচারে আসলে উপকার হয় না। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, এতক্ষণ থেকে আপনাদেরকে অনেকগুলো ভয়ানক ভয়ানক ঘটনা আমি শোনানোর চেষ্টা করেছি। যে ঘটনাগুলো ছিল আর যে রাসেল ভাই, আর যে আফরান ভাই, ওয়ালিফ, বাবু ভাই সহ অন্যান্যদের সব থেকে ভয়ানক ভয়ানক কিছু ঘটনা, মাছ মারার ঘটনা, ভয়ানক ঘটনা, গ্রামের ঘটনা, কালো জাদুর ঘটনা সহ আরো অনেকগুলো ঘটনা কিন্তু আপনারা ইতিমধ্যে শুনে ফেলেছেন। এবং আমিও কিন্তু আমার নিজস্ব কয়েকটি ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই ঘটনাগুলোর মধ্য থেকে কোন ঘটনাটি আপনার কাছে সব থেকে বেশি ভয়ানক বলে মনে হয়েছে, কোন ঘটনাটি আপনার জীবনের কোনো একটা সময়ের সাথে, কোনো একটা অতীতের সাথে বা আপনার পরিবারের কারোর সাথে ঘটে গেছে, যদি এমন কোনো ঘটনা থেকে থাকে, কোন সেই ঘটনা সেটিও কিন্তু জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। আর প্রিয় লিসেনার্স, যারা যারা আমাদের আজকের এই এপিসোডটি শুনতেছেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি কোনো ঘটনা নির্দিষ্ট করে শুনতে চান সেটিও কিন্তু জানাতে পারেন। আমরা চেষ্টা করব সেই ঘটনাটি আপলোড করে দেওয়ার জন্য। তো প্রিয় লিসেনার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করার আগে ছোট্ট করে একটা রিকোয়েস্ট থাকবে, যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমি রিকোয়েস্ট করব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো পাওয়ার জন্য। সবার আগে আমাদের এই চ্যানেলটি এবং আমাদের চ্যানেলের ভিতরে আপনারা প্রবেশ করলেই দেখতে পারবেন আমাদের চ্যানেলের প্রত্যেকটা ভিডিও বাছাই করা সেরা ভয়ানক ঘটনা। তো প্রিয় লিসেনার্স, শেষ করছি আমাদের আজকের এপিসোড। দেখা হচ্ছে আবারও নতুন এপিসোডে, নতুন আরো অনেকগুলো ভয়ানক ভয়ানক ঘটনা নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবার মঙ্গল এবং সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।